আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ আশিকুর রহমান এমএসএফ এর পক্ষ থেকে আইসিটি এইচএসসি সিলেবাসের অধ্যায় 4 থেকে তোমাদের ফ্রি ক্লাস নেওয়ার জন্য আমি উপস্থিত হয়েছি। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং গত ক্লাসের মতো সবাই রেসপন্স করবে, ক্লাসে স্বতঃস্ফূর্তভাবে তোমরা অংশগ্রহণ করবে। যদিও ক্লাসে আসতে আমার 10 মিনিট দেরি হয়ে গিয়েছে, আসলে বিদ্যুতের কারণে একটু সমস্যা হচ্ছিল। তা আশা করি তোমরা ধৈর্য সহকারে আজকের ক্লাসটিতে অংশগ্রহণ করবে এবং ক্লাসটি বরাবরের মতো উপভোগ করবে। আমি কিছুক্ষণ অপেক্ষা করব যাতে সবাই অংশগ্রহণ করতে পারে। পড়াশোনা শুরু করার আগে আমি কিছুক্ষণ তোমাদের সাথে আলোচনা করছি। তোমরা সবাই কেমন আছো আমাকে জানাবে। তোমরা অনেকেই খুব সুন্দর করে হ্যান্ড নোট তৈরি করেছো। আমি আহ, খুবই আনন্দিত হয়েছি যারা হ্যান্ড নোট গুলি তৈরি করেছো এবং যারা আমার ক্লাস সম্পর্কে খুব পজিটিভ রিভিউ করেছো। তোমরা প্রায় প্রত্যেকেই বলেছো যে স্যার ক্লাস খুব ভালো লেগেছে। তো আশা করি ইনশাল্লাহ আমাদের সামনের ক্লাসগুলি তোমরা আরো বেশি উপভোগ করবে, তোমাদের ভালো লাগবে। গত ক্লাসে আমাদের কিছু টেকনিক্যাল প্রবলেম হয়েছিল। আসলে অনলাইনের যুগে আমি বলেছি যে আমাদের কিছু না কিছু প্রবলেম হয় সব সময়। তো আজকেও ঠিক একই রকম প্রবলেম হয়েছিল কারেন্টের জন্য, বিদ্যুতের জন্য। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? সে বিষয়ে আমাকে একটু বলবে, তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কিনা। আমার কথা শুনতে পাচ্ছ কিনা তোমরা বলবে, এবং তোমাদের দেখতে কোনো অসুবিধা হচ্ছে কিনা সেটাও আমাকে বলবে। ঠিক আছে, ধন্যবাদ। তাহলে আমি পড়াশোনা শুরু করতে যাচ্ছি। এখনো অনেকেই ক্লাসে এখনো অনেকেই ক্লাসে জয়েন হচ্ছে, এই জন্য আমি আরেকটু সময় নিব। আলহামদুলিল্লাহ, ভালো আছি। ধন্যবাদ অনেকেই। তোমরা গত ক্লাসে ছিলে, আজকে হয়তো অনেকেই এমন আছে যারা গত ক্লাসে ছিলে না। গত ক্লাসে ছিলে না এরকম অনেকেই হয়তো তোমরা আছো। আমি দেখতে পাচ্ছি। আমি আসলে এত দ্রুত সবাই কমেন্ট করছো, আমি প্রত্যেকের নাম পড়তে পারছি না, আমার একটু প্রবলেম হচ্ছে। নিশিতা পল গত ক্লাসে ছিল, ফারহা ইসলাম, নুজহাত, তাসনিম আব্দুর রহিম, রাকিব, এরপরে চিং মারমা। তোমরা খুব ভালো হ্যান্ড নোট করেছো। চিং মারমা খুব ভালো হ্যান্ড নোট করেছো, ধন্যবাদ তোমাকে। সুমাইয়া খান, তাসফিয়া তাইফা, ঐশী সরকার, ঐশীও হ্যান্ড নোট করেছে। সবার সালামের উত্তর নিচ্ছি, ওয়ালাইকুম আসসালাম। ফারজানা প্রধান, ফারজানা প্রধান হ্যান্ড নোট করেছে, তোমাকেও ধন্যবাদ হ্যান্ড নোট করার জন্য। মোহাম্মদ মইনুল ইসলাম, মাহির মুসাব, মাহির গত ক্লাসে ছিল। মাশকুরা তাসমিনা মিতু গত ক্লাসে ছিলে। সৌরভ হোসেন গত ক্লাসে ছিলে। আবাবিল ইসলাম। সবার নাম হয়তো আমি মনে রাখতে পারিনি গত ক্লাসে কারা কারা ছিলে, তবে আমি যতটুকু, হ্যাঁ, ঐশী সরকার ক্লাসে ছিলে তুমি, আমি জানি। তাহলে আজকে আমরা পড়াশোনা শুরু করব। প্রায় 5 মিনিট হয়ে যাচ্ছে। ইফাত সুরাইয়া, জিবু সাইফ, আমেনা সুলতানা, নুজহাত তাসমিন, নাহিদা সুলতানা, আয়া অব্র, সাজিদ হোসেন,
ওয়ালাইকুম আসসালাম। সবার সালামের উত্তর আমি নিচ্ছি একসাথে। আমরা সর্বোচ্চ 10 মিনিট পর্যন্ত অপেক্ষা করব। 10 মিনিট পরে আমরা পড়াশোনা শুরু করব ইনশাআল্লাহ। তোমরা প্রত্যেকেই খাতা কলম নিয়ে প্রস্তুত থাকবে। গত ক্লাসে তোমরা অনেকেই হ্যান্ড নোট করেছো। যারা হ্যান্ড নোট করোনি গত ক্লাসে তারা আজকে হ্যান্ড নোট তৈরি করবে। গত ক্লাসে যারা হ্যান্ড নোট তৈরি করোনি তারা অবশ্যই আজকে হ্যান্ড নোট তৈরি করবে এবং বই থেকে তোমরা কিছু বিষয়ে সংযোজন করে দিবে এবং আমি যে প্রশ্নগুলি তোমাদেরকে এখানে দিব, যে প্রশ্নগুলি আসতে পারে সম্ভাব্য আজকের টপিক থেকে, সেই প্রশ্নগুলির উত্তর তোমরা লিখার চেষ্টা করবে। প্রশ্নগুলির উত্তর তোমরা লিখার চেষ্টা করবে। মোহাম্মদ লৈকত, ফরহাদ, কানিতা আইনিন, রাহিন হাসান, ওয়ালাইকুম আসসালাম। আমি অপেক্ষা করব সর্বোচ্চ 10 মিনিট। আমাদের 6 মিনিট ইতিমধ্যে হয়ে গিয়েছে। 87 জন এখন লাইভে আছে। 100+ যখন হয়ে যাবে, সেঞ্চুরি যখন হয়ে যাবে, আমরা ক্লাস শুরু করে দিব। বাকিরা পরে ভিডিও দেখে নিতে পারবে। 100+ হয়ে গেলেই আমরা ক্লাসটি শুরু করে দিব। বেশিক্ষণ আমি অপেক্ষা করব না। তোমরা সবাই প্রস্তুত হয়ে যাও। গত ক্লাসে আমি যে টপিকগুলি নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম সেটি আমি শেষ করতে পারিনি। আজকে সেখান থেকে আমি কিছু আলোচনা করব এবং আজকের যে নতুন টপিক ওয়েবসাইটের প্রকারভেদ, সেই ওয়েবসাইটের প্রকারভেদ নিয়ে আমি আলোচনা করব। হোমওয়ার্ক আমাদের এইচএসসি ক্লাসরুম গ্রুপে সাবমিট করবে। এইচএসসি ক্লাসরুম গ্রুপে সাবমিট করবে হোমওয়ার্ক। ওখানে HTML ফ্রি ক্লাস একটি টপিক রয়েছে, সেই টপিকের আন্ডারে, হ্যাঁ, HTML ফ্রি ক্লাস নামে একটি টপিক রয়েছে, সেই টপিকের আন্ডারে তোমরা হোমওয়ার্ক সাবমিট করবে। তাহলে চলো আমি পড়াশোনা শুরু করতে যাচ্ছি। তোমরা আমার সাথে চলো আমরা পড়াশোনা শুরু করি একসাথে। তাহলে আমরা অধ্যায় 4 ওয়েব ডিজাইন পরিচিত HTML থেকে আমরা আলোচনা করছিলাম। আমাদের গত ক্লাসের আলোচনার বিষয় ছিল, এখানে তোমরা লক্ষ্য করো, ওয়েব পেজ, ওয়েবসাইট, ওয়েব সার্ভার, আইপি অ্যাড্রেস, ডোমেইন নেম, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, ইউআরএল, ওয়েব ব্রাউজার, সার্চ ইঞ্জিন এবং ওয়েব পোর্টাল। এর মধ্যে আমরা ওয়েব পেজ, ওয়েবসাইট, ওয়েব সার্ভার, আইপি অ্যাড্রেস, ডোমেইন নেম নিয়ে আলোচনা করেছি। আমরা বাকি যে 5টি বিষয় ছিল এই 5টি বিষয় নিয়ে আমরা আলোচনা করতে পারিনি। আজকে আমরা এই 5টি বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে আজকে আমাদের প্রথম আলোচনার বিষয় হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে প্রথমেই ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এরপর আমরা ইউআরএল নিয়ে আলোচনা করব, ওয়েব ব্রাউজার নিয়ে আলোচনা করব, সার্চ ইঞ্জিন নিয়ে আলোচনা করব, ওয়েব পোর্টাল নিয়ে আলোচনা করব এবং পরিশেষে আমরা ওয়েবসাইটের প্রকারভেদ নিয়ে আমরা আলোচনা করব। ওয়েবসাইটের প্রকারভেদ সেটি আমরা আজকে আমাদের মূল আলোচনার বিষয়। কিন্তু এই 5টি বিষয় আমাদের গত ক্লাসে আলোচনা করার কথা ছিল, সময়ের কারণে আমরা করতে পারিনি। তাই এই 5টি বিষয় আমি আজকে আলোচনা করব। তাহলে চলো প্রথমে আমরা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কি সেটা আমরা একটু দেখে নেই। তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব হচ্ছে www সংক্ষেপে, তাই না? আমরা বলি দি ওয়েব। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবকে www বলা হয়, দি ওয়েবও বলা হয়। আমরা যে কোনো ওয়েবসাইটে ভিজিট করতে চাই না কেন, শুরুতে আমরা দেখতে পাই যে www বলে একটি কি লেখা কিন্তু চলে আসে। আমরা যদি নাও লিখি তাহলেও সেটা চলে আসে। তো এই বিষয়টি আসলে কি আমি তোমাদেরকে একটু আগে পড়ে শোনাচ্ছি। এখানে বইয়ের ভাষায় ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব হলো হাইপারটেক্সট পরিমণ্ডলে ইন্টারলিঙ্ক যুক্ত বা আন্তঃসংযুক্ত, ইংলিশ আমরা বলতে পারি ইন্টারলিঙ্ক যুক্ত, বাংলায় হচ্ছে আন্তঃসংযুক্ত একটি তথ্য ব্যবস্থা। এটা হচ্ছে একটা ইনফরমেশন সিস্টেম, ঠিক আছে? একটি তথ্য ব্যবস্থা যেখানে ইউআরএল এবং ইন্টারনেটের মাধ্যমে ওয়েব ডকুমেন্ট ও ওয়েব রিসোর্স গুলি প্রদর্শন করা যায়। এখানে ইউআরএল একটি নতুন শব্দের সাথে আমরা পরিচিত হলাম। ইউআরএল কি সেটা আমরা দেখবো আজকের ক্লাসেই। তাহলে আমরা বলতে পারি যে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব হলো একটি হাইপারটেক্সট পরিমণ্ডলে ইন্টারলিঙ্ক যুক্ত, ইন্টারকানেক্টেড বা ইন্টারলিঙ্ক যুক্ত বা আন্তঃসংযুক্ত একটি ইনফরমেশন সিস্টেম বা তথ্য ব্যবস্থা, যেখানে আমরা ইউআরএল এবং ইন্টারনেট এই দুই জিনিস ব্যবহার করে আমরা কি দেখি, বিভিন্ন ওয়েব পেজ দেখি, ওয়েব ডকুমেন্ট দেখি, ওয়েব রিসোর্স দেখি। ওয়েব ডকুমেন্ট বলতে আমরা বুঝি ওয়েব পেজ, ওয়েব রিসোর্স বলতে আমরা বুঝি কি ওয়েবসাইটে যে বিভিন্ন ফাইলগুলি থাকে, অডিও, ভিডিও,
হ্যাঁ, বিভিন্ন পিডিএফ ফাইল, বিভিন্ন ইমেজ ফাইল, এই বিভিন্ন ফাইলগুলো হচ্ছে ওয়েব রিসোর্স। তাহলে আমরা সেগুলি দেখতে পাই হচ্ছে ইউআরএল এবং ইন্টারনেটের মাধ্যমে, এবং এই যে একটা তথ্য ব্যবস্থা হচ্ছে, হ্যাঁ, পুরো পৃথিবী জুড়ে যে একটি নেটওয়ার্ক, পুরো পৃথিবী জুড়ে একটি নেটওয়ার্ক, এবং আমরা যে কোনো জায়গা থেকে, পৃথিবীর এক জায়গা থেকে বসে আমরা আরেক দেশের ওয়েবসাইটে প্রবেশ করছি, সেটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের কারণে। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের কারণে পৃথিবীর সকল ওয়েবসাইট গুলি কি পরস্পরের সাথে সংযুক্ত হয়ে গিয়েছে, পরস্পরের সাথে কানেক্টেড হয়ে গিয়েছে, এবং গ্লোবালি আমাদের এই ওয়েবসাইট গুলির মধ্যে, ওয়েব ডকুমেন্ট গুলির মধ্যে একটি সম্পর্ক তৈরি হয়েছে, এবং ইন্টারনেটের মাধ্যমে আমরা সেগুলি দেখতে পাই। আর ইউআরএল কি? ইউআরএলটা আমরা দেখবো। ইউআরএলটা মূলত হচ্ছে আমাদের ঠিকানা, ওয়েবসাইটের ঠিকানা, তবে এর সাথে আরো কিছু সংযুক্ত হবে, সেটা আমরা দেখবো। আমি গত ক্লাসে বলেছিলাম, আমি একটি উদাহরণ দিচ্ছি তোমাদেরকে। আমি গত ক্লাসে বলেছিলাম যে অনেকগুলি ওয়েব পেজ মিলে একটি ওয়েবসাইট তৈরি হয়, যেমন অনেকগুলি রুম মিলে একটি কি তৈরি হয়, একটি বাড়ি তৈরি হয়। একটি বাড়ির জন্য অনেকগুলি ঘর প্রয়োজন, এবং শর্ত ছিল কি, প্রত্যেকটি ঘর একটি নির্দিষ্ট এরিয়াতে থাকবে, প্রত্যেকে পাশাপাশি থাকবে, একটি নির্দিষ্ট এরিয়াতে থাকবে, একই সাথে অবস্থান করবে, তখন তাকে আমরা বলবো বাড়ি। ঠিক তেমনি ভাবে কতগুলো ওয়েব পেজ একটি ওয়েবসাইটে পরিণত হবে তখনই যখন তার একটি নির্দিষ্ট ঠিকানার ভিতরে থাকবে, অর্থাৎ একটি ডোমেইনের অধীনে থাকবে, তাই না? তো বাড়ির ঠিকানার সাথে আমরা ডোমেইন নেমের তুলনা করেছিলাম। এখন আমি একটি উদাহরণ দিব। ধরো এখানে তোমরা কেউ কোনো দ্বীপ আবিষ্কার করেছো, কোনো দ্বীপ আবিষ্কার করেছো, যেমন এখানে অনেকেই আছে নুসরাত জাহান, ইউআরএল। নুসরাত জাহান বলেছে যে ইউআরএল মানে হচ্ছে ইউনিভার্সাল রিসোর্স লোকেটর। তাহলে আমি উদাহরণ দিচ্ছি যে নুসরাত একটি দ্বীপ আবিষ্কার করলো, ঠিক আছে? নুসরাত একটি দ্বীপ আবিষ্কার করলো ধরো, এবং সেই দ্বীপে সে কি করলো, সেখানে কতগুলি ঘর তৈরি করলো, ঘরগুলি নিয়ে একটি বাড়ি তৈরি হলো, এবং সে কিন্তু একটি ঠিকানা লিখে ফেললো, অর্থাৎ তার দ্বীপের মধ্যে তার যে বাড়িটি রয়েছে সেই বাড়ির ঠিকানা সে কি করলো, ঠিকানাটি সে তৈরি করলো, অ্যাড্রেস, যে কিভাবে কিভাবে যেতে হবে, কিভাবে যেতে হবে, কোথায় তার দ্বীপের অবস্থানটি বাড়ির, সে ঠিকানাটি তৈরি করলো। অর্থাৎ আমাদের ওয়েব পেজ তৈরি হলো, ওয়েবসাইট তৈরি হলো, তার ডোমেইন নেমও তৈরি হয়ে গেল। এখন সবাই কি সেই ওয়েবসাইটটি দেখতে পারবে? আমি একটি ওয়েবসাইট তৈরি করলাম, অনেকগুলো ওয়েব পেজ মিলে আমার একটি ওয়েবসাইট হলো, আমি একটি ডোমেইন নেমও রেজিস্ট্রেশন করলাম, কিন্তু আমার ওয়েবসাইটটি কিন্তু সবাই দেখতে পাবে না, আমি কিন্তু আমার বন্ধুকে আমি দেখাতে পারবো না। ঠিক তেমনি নুসরাত যেমন দ্বীপ আবিষ্কার করলো, দ্বীপের মধ্যে ঘরবাড়ি তৈরি করলো, এখন এই পর্যন্তই কিন্তু শেষ না, এখানেই কিন্তু তার কাজ শেষ হয়ে যায়নি। সে যদি তার বন্ধুকে ইনভাইট করতে চায় বা পৃথিবীবাসীকে জানাতে চায় সে একটি দ্বীপ আবিষ্কার করেছে, ঘর তৈরি করেছে, তো পৃথিবীবাসীকে জানানোর জন্য তার কি করতে হবে, একটি কাজ করতে হবে, সেটা হচ্ছে গ্লোবাল ম্যাপ যেটা আছে সেই গ্লোবাল ম্যাপে তার দ্বীপের অবস্থানটি ওখানে চিহ্নিত করতে হবে, তার বাড়ি ঘরের ঠিকানা ওখানে চিহ্নিত করতে হবে, তার ঠিকানাটি ওখানে গ্লোবাল ম্যাপে স্থাপন করতে হবে। যখন গ্লোবাল ম্যাপে সে তার দ্বীপের অবস্থানটি, দ্বীপের ঠিকানাটি দিয়ে দিবে, তখন সবাই সেই দ্বীপে ভ্রমণ করতে পারবে, ভিজিট করতে পারবে। ঠিক তেমনি ভাবে আমরা ওয়েবসাইট তৈরি করলাম, কিন্তু সেই ওয়েবসাইটটি শুধুমাত্র আমি আমার কম্পিউটার থেকেই দেখতে পাবো, সবাই কিন্তু দেখতে পাবে না। তুমি আমার ওয়েবসাইটটি দেখতে পাবে না, আমার বন্ধুরা আমার ওয়েবসাইট দেখতে পাবে না, যতক্ষণ আমি আমার ওয়েবসাইটটিকে www এর সাথে কানেক্টেড না করি। বোঝা গেছে? আমার কথা কি বুঝতে পেরেছো? যতক্ষণ পর্যন্ত আমি আমার ওয়েবসাইটটিকে www এর সাথে, দি ওয়েবের সাথে কানেক্টেড না করব, লিঙ্কড না করব, সংযুক্ত না করব, ততক্ষণ অন্য কেউ আমার ওয়েবসাইট দেখতে পাবে না, শুধু আমি দেখতে পাবো। এই জন্য অন্য কাউকে যদি আমি আমার ওয়েবসাইটটি দেখাতে চাই, তাহলে অবশ্যই আমার কি করতে হবে, www এর সাথে আমার ওয়েবসাইটটি কানেকশন করতে হবে, ঠিক আছে? যেমন ওই যে দ্বীপের মধ্যে আমি ঘর বাড়ি তৈরি করলাম, সব তৈরি করলাম, কিন্তু আমি যদি গ্লোবাল ম্যাপে আমি যদি ঠিকানাটি না দেই, উপস্থাপন না করি, তাহলে কেউ আমার দ্বীপে আসতে পারবে না। এতটুকু সবাই বুঝতে পেরেছো আশা করি। তাহলে এখন আমাদের পরবর্তী টপিক ছিল ইউআরএল। ইউআরএলটা আমরা দেখবো, ইউআরএল কি। তো আমরা অলরেডি কিন্তু ঠিকানা কি জিনিস সেটা আমরা বলেছি, যে আমাদের ঠিকানা হচ্ছে ডোমেইন নেম। কিন্তু এখানে তোমরা লক্ষ্য করো, কোন ওয়েব পেজ বা ওয়েবসাইটকে প্রদর্শন করতে ওয়েব ব্রাউজারের ঠিকানা নির্দিষ্ট করে দিতে হয়, ঠিক আছে? আমরা যদি যেতে চাই, কোন ওয়েবসাইটে ভিজিট করতে চাই, তাহলে আমাদের ওয়েব ব্রাউজারের মধ্যে আমাদের ঠিকানাটি দিতে হবে ওয়েবসাইটের,
আর সেই ঠিকানাটিকেই আসলে ইউআরএল বলে, কিন্তু এর সাথে আরো কয়েকটি বিষয় যুক্ত হবে, সেটা তোমরা দেখবে এখনই। ইউআরএল এর পূর্ণরূপ হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর। আচ্ছা, প্রশ্ন করেছে www কি ওয়েব সার্ভার? www হচ্ছে পৃথিবীতে যত ওয়েব সার্ভার রয়েছে সবগুলো ওয়েব সার্ভারের মধ্যে যে সম্পর্ক তৈরি হয় সেটাই হচ্ছে www। www এর মাধ্যমে পৃথিবীর সবগুলো ওয়েব সার্ভারের মধ্যে একটি সম্পর্ক তৈরি হয়, ঠিক আছে? www হচ্ছে ওয়েব সার্ভার না। ওয়েব সার্ভার অনেক হতে পারে পৃথিবীতে, অনেক ওয়েব সার্ভার আছে, ঠিক আছে? প্রত্যেক দেশেরই ওয়েব সার্ভার থাকে। বাংলাদেশের ওয়েব সার্ভার আছে, আমেরিকান আছে, ঠিক আছে, ইন্দোনেশিয়ান, মালয়েশিয়ান আছে, প্রত্যেক দেশেরই ওয়েব সার্ভার আছে। এবং এই প্রত্যেকটি ওয়েব সার্ভার পরস্পরের মধ্যে যখন ইন্টারলিঙ্কড হয়ে যায়, সংযুক্ত হয়ে যায় পরস্পরের সাথে, তখন সেটা দি ওয়েবে পরিণত হয়, ঠিক আছে? বোঝা গেছে? ওয়েব ব্রাউজার কি? মাসফুরা প্রশ্ন করেছে ওয়েব ব্রাউজার কি, আমি বলবো। ওয়েব ব্রাউজার কি আমি বলবো, তার আগে আমরা একটু দেখে নেই ইউআরএলটা কি। তাহলে ইউআরএল হচ্ছে ওয়েবসাইটের ঠিকানা, একক ঠিকানা, ইউনিক ঠিকানা, ঠিক আছে? একটি ওয়েব ইউআরএল হচ্ছে প্রত্যেকটি ওয়েব পেজেরই ইউআরএল হয়, প্রত্যেকটি ওয়েব পেজেরই আলাদা আলাদা ইউআরএল হয়। দেখো, একটি ওয়েবসাইটের ডোমেইন নেম কিন্তু একটি হবে, একটি ওয়েবসাইটের ডোমেইন নেম একটি হবে, কিন্তু একটি ওয়েবসাইটের যে বিভিন্ন পেজ রয়েছে, ওয়েব পেজ রয়েছে, প্রত্যেকটি ওয়েব পেজের আলাদা আলাদা ইউআরএল থাকবে, ঠিক আছে? তাহলে আমি এখানে বলি ইউআরএল এর মধ্যে আসলে কি কি থাকে। এখানে তোমরা দেখতে পাচ্ছ ইউআরএল এর মধ্যে ওয়েব প্রোটোকল থাকবে, এরপরে ওয়েব সার্ভারের নেম বা ডোমেইন নেমও থাকবে। ইউআরএল এর মধ্যে তো অবশ্যই ডোমেইন নেম থাকবে, তার সাথে ওয়েব প্রোটোকলটাও থাকবে, এরপরে সার্ভারের ডিরেক্টরি বা ফোল্ডারের নাম থাকবে। অর্থাৎ আমরা যে সার্ভারের মধ্যে যে আমাদের ওয়েবসাইটটিকে রাখবো সেই ডিরেক্টরিটাও থাকবে সেখানে, আমার ওয়েব পেজটা কোন ফোল্ডারে রয়েছে, কোন ডিরেক্টরিতে রয়েছে। এরপরে হচ্ছে সর্বশেষে থাকবে আমাদের ওয়েব পেজের নেমটা বা যে ফাইলের নেমটা থাকবে, ঠিক আছে? এখানে নিচে আমি একটি ইউআরএল এর বর্ণনা দিয়ে দিচ্ছি, তোমরা একটু লক্ষ্য করো। এখানে তোমরা দেখতে পাচ্ছ এইচটিটিপি, এখানে কোলনের পরে দুইটি স্ল্যাশ দেওয়া আছে, এরপরে লেখা আছে www.ictclass.com/homepage/chapter4.html, ঠিক আছে? তাহলে একজন বলেছে লেখা ঝাপসা দেখা যাচ্ছে, লেখা কি আসলে ঝাপসা দেখা যাচ্ছে? সাজিদ হোসেন, মানে এরকম দুইটা হয় না, একটাই হয় ডোমেইন নেম? হ্যাঁ, ডোমেইন নেম তো অবশ্যই একটাই হবে স্যার। তাহলে ওয়েবের ডোমেইন নেম ও ইউআরএল এর মধ্যে পার্থক্য কি? আচ্ছা, পার্থক্য এখন তোমরা আমার মনে হয় যে তোমরা যদি এক্সাম্পলটার দিকে দেখো তাহলে তোমরা বুঝতে পারবে যে ডোমেইন নেম আর ইউআরএল এর মধ্যে পার্থক্য কি। ডোমেইন নেম হচ্ছে ইউআরএল এর একটা অংশ, ঠিক আছে? ইউআরএল এর একটা অংশ হচ্ছে ডোমেইন, ইউআরএল এর মধ্যে আরো কয়েকটি বিষয় সংযুক্ত থাকে। আচ্ছা, ক্লিয়ার, ক্লিয়ার, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, যে প্রশ্ন করেছিলে যে ইউআরএল এবং ডোমেইন নেমের পার্থক্য কি, সে কি বুঝতে পেরেছো যে ইউআরএল আর ডোমেইন নেমের আসলে পার্থক্যটা কি থাকে? ইউআরএল এর মধ্যে ডোমেইন নেম তো থাকবেই, কিন্তু সাথে কি থাকে? প্রোটোকল থাকে। এবং আমি আমার ওয়েব পেজটাকে কোন ডিরেক্টরিতে রেখেছি, ফোল্ডারে রেখেছি, সেই ফোল্ডারের নামটিও থাকবে, এবং পাশাপাশি কি থাকবে? আমার ফাইলের নামটিও থাকবে, ঠিক আছে? তাহলে এই পর্যন্ত বুঝতে পেরেছো আশা করি। মনে হয় একটু অন্ধকার হয়ে গিয়েছে আবার। ঠিক আছে, আমরা একটু অপেক্ষা করি। অল ক্লিয়ার, হ্যাঁ, ধন্যবাদ। তাহলে এখন লক্ষ্য করো, এখানে এখানে এইচটিটিপিটা হচ্ছে আমাদের প্রোটোকল। এখন আমি একটু এক্সাম্পল দেই। এখন মনে করো যে আমি আহ, একটা দ্বীপের মধ্যে বা কোনো এক জায়গায় আমি বাড়িঘর তৈরি করেছি, সেখানে আমি ঠিকানাও আমার হয়ে গিয়েছে, একটা ঠিকানা আমি রেজিস্ট্রেশন করেছি, এবং আমি গ্লোবাল ম্যাপেও কি করেছি, গ্লোবাল ম্যাপেও আমি আমার বাড়ির লোকেশনটি ওখানে আমি উপস্থাপন করে রেখেছি, স্থাপন করে রেখেছি, যাতে যে কেউ আমার বাসায় আসতে পারে। এখন আমার বন্ধু আমার বাড়িতে আসবে, আমার বন্ধু আমার বাসায় আসবে, সে হচ্ছে আমার ঠিকানাটি জানে। এখন আমার বন্ধু আমার বাসায় আসার আগে আমি বলে দিব তাকে যে কিভাবে আসতে হবে। আমি বলবো যে তুমি প্রথমে রিক্সায় উঠবে, এরপরে অমুক জায়গায় নেমে বাসে উঠবে, তারপরে কি বাস থেকে নেমে 2 মিনিট হাঁটবে ডান দিকে। এভাবে কিছু ইনস্ট্রাকশন দেই, নির্দেশনা দেই। তো সেই ইনস্ট্রাকশন, সেই নির্দেশনা, সেই নিয়ম যদি সে ফলো করে,
তাহলে সে আমার বাসায় আসতে পারবে, আমার বাসা পর্যন্ত পৌঁছাতে পারবে। বা নুসরাত যে আইল্যান্ডের মধ্যে তার ঘরবাড়ি তৈরি করেছিল, সে যেভাবে বলবে যদি তার ফ্রেন্ডরা ওইভাবেই যায়, ওই নিয়ম ফলো করে, তাহলেই কিন্তু সে গন্তব্যে পৌঁছতে পারবে। আর যদি নিয়ম যদি ফলো না করে, তাহলে কিন্তু গন্তব্যে পৌঁছতে পারবে না। ঠিক আছে? নিয়ম ফলো না করলে গন্তব্যে পৌঁছতে পারবে না। ঠিক তেমনি ভাবে আমরা যে ওয়েবসাইট ভিজিট করব, ওয়েবসাইট ভিজিট করার জন্য কিছু নিয়ম নীতি রয়েছে। ঠিক আছে? কিছু নিয়ম নীতি রয়েছে। আমরা যে হাইপার টেক্সট পরিমণ্ডলে ভ্রমণ করব, আমরা যে বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করব, বিভিন্ন ওয়েব পেজগুলি আমরা প্রদর্শন করব, কিছু নিয়ম নীতি রয়েছে যেগুলি আমরা জানি না, কিন্তু আসলে কিছু নিয়ম কি করা আছে, সেট করা আছে। কিছু নিয়ম সেট করা আছে। আর সেই নিয়মটাই হলো এইচটিটিপি। আমরা এই কোন ওয়েবসাইটে ভিজিট করতে গেলে আমরা এইচটিটিপি লিখি না, কিন্তু চলে আসে। তোমরা দেখবা ভিজিট করার পরে দেখবা অটোমেটিক তোমাদের অ্যাড্রেস বারে যদি খেয়াল করো, ওয়েব ব্রাউজারের যে অ্যাড্রেস বার রয়েছে, সেই অ্যাড্রেস বারে দেখবা যে এইচটিটিপি লেখাটি কিন্তু অটোমেটিক চলে আসে পরে ওয়েবসাইট ভিজিট করার সাথে সাথে। ঠিক আছে? তো সেই বিষয়টি হলো, সেই নিয়ম নীতিটি হলো আমাদের প্রোটোকল। সেই নিয়ম নীতি কি? প্রোটোকল। এই নিয়ম মেনেই আমাদের কি করতে হবে? ওয়েবসাইট গুলো ভিজিট করতে হবে। আচ্ছা, একটা প্রশ্ন এসেছে, ইন্টারলিঙ্ক কি? ইন্টারলিঙ্ক মানে হচ্ছে আন্তঃসংযোগ, পরস্পরের সাথে সম্পর্কযুক্ত, পরস্পরের সাথে হচ্ছে কানেক্টেড সবাই। ইন্টারলিঙ্ক আর ইন্টার কানেক্টেড একই শব্দ, সমার্থক শব্দ। ঠিক আছে? মাসহুরা স্যার, ওয়েব প্রোটোকল আর ইন্টারনেট প্রোটোকল কি একই? ওয়েব প্রোটোকল আর ইন্টারনেট প্রোটোকল, হ্যাঁ, এটা আসলে কাইন্ড অফ সেম জিনিসই। এখন তুমি কিসের পরিপ্রেক্ষিতে বলছো সেটা ডিপেন্ড করে। প্রত্যেক জিনিসেরই কিছু আসলে প্রোটোকল থাকে। ঠিক আছে? তোমরা অধ্যায় ২ পড়েছো কিনা আমি জানি না। সেখানেও আমাদের কিছু আমরা যখন পড়েছিলাম যে ডেটা ট্রান্সমিশন যখন আমরা পড়েছি, ডেটা কমিউনিকেশন যখন আমরা পড়েছি, আমরা দেখেছি যে ডেটা কমিউনিকেশনের কি আছে, কিছু প্রোটোকল রয়েছে। আসলে প্রোটোকল মানে হচ্ছে নিয়ম নীতি। প্রত্যেকটা জিনিসেরই কি আছে, সুনির্দিষ্ট কিছু নিয়ম নীতি আছে যেগুলি আমাদের মানতে হয়। সেই নিয়ম নীতিগুলি যদি আমরা না মানি, তাহলে কিন্তু আমরা আমাদের কাজটি সফলভাবে করতে পারবো না, সুন্দরভাবে করতে পারবো না। তো এখানে আমরা যদি ওয়েবসাইটে ভিজিট করতে চাই, তাহলে ওয়েবসাইটে ভিজিট করার জন্য আমাদের কিন্তু অবশ্যই এইচটিটিপি, যেটা এখানে তোমরা দেখতে পাচ্ছ, একটি প্রোটোকল, এটাকে বলে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, সেটা আমাদের ফলো করতে হবে। এরপরে লক্ষ্য করো, এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের ডোমেইন নেমটি দেখতে পাচ্ছ এখানে www.ictclass.com, এই সম্পূর্ণটি হচ্ছে আমাদের ডোমেইন নেম। ঠিক আছে? এই ডোমেইন নেমটা আবার আমরা 3টা ভাগে ভাগ করব, সেটা তোমরা দেখতে পাবে। তো এই পুরোটি হচ্ছে আমাদের ডোমেইন নেম। প্রশ্ন করেছে মহিউদ্দিন খান, স্যার, www ও ওয়েব প্রোটোকল এইচটিটিপি এর মধ্যে মেইন পার্থক্য কি? তোমার প্রশ্নটি আসলে আহ গোছানো হয়নি, আমি বুঝতে পারলাম না। সরি স্যার, www ও ওয়েব প্রোটোকল এইচটিটিপি এর মধ্যে মেইন পার্থক্য কি? আচ্ছা, হ্যাঁ, বুঝতে পেরেছি। www এর সাথে এইচটিটিপি এর পার্থক্য কি? www হচ্ছে আমাদের যত ওয়েব সার্ভার আছে পৃথিবীতে, যত ওয়েব সার্ভার রয়েছে, যত ওয়েবসাইট রয়েছে, সবগুলি যখন পরস্পরের সাথে কানেক্টেড হয়, ঠিক আছে, এবং ইন্টারনেটের সাথে সবগুলি যখন সংযোগ হয়, সংযুক্ত হয়, পরস্পর মিলে একটি নেটওয়ার্ক তৈরি করে, একটি কি নেটওয়ার্ক, একটি জাল তৈরি করে, যেখান থেকে খুশি আমি সেই নেটওয়ার্কে প্রবেশ করতে পারবো, যেখান থেকে খুশি আমি কি করতে পারবো, ওয়েবসাইট গুলি ভিজিট করতে পারবো। এই যে আহ, আমি যেখান থেকে ইচ্ছা ওয়েবসাইট গুলি ভিজিট করছি, এটা হচ্ছে ওয়েবের কারণে, দি ওয়েবের কারণে। আর কিভাবে ভিজিট করছি, কিভাবে ভিজিট করছি, যে নীতিমালাগুলি রয়েছে, ভিজিট করার যে নিয়মগুলি রয়েছে, নিয়ম হচ্ছে এইচটিটিপি। এই জন্য এইচটিটিপি বা ওয়েব প্রোটোকল আর www ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব সম্পূর্ণ ভিন্ন দুইটি বিষয়। ঠিক আছে? এই দুইটির মধ্যে দুইটিকে আমরা এক করতে পারবো না, দুইটি হচ্ছে আলাদা বিষয়। www তৈরি হচ্ছে যে পুরো পৃথিবী জুড়ে যে আমাদের যে নেটওয়ার্কটি তৈরি হয়েছে, এই পুরো নেটওয়ার্কটিকে আমি বলবো ওয়েব। আর এইচটিটিপি হচ্ছে একটা নীতিমালা, একটা নিয়ম। ঠিক আছে? জেবু সাইফ, হাইপার টেক্সট পরিমণ্ডল কি স্যার? আচ্ছা, হাইপার টেক্সট পরিমণ্ডল কি, একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো, আমরা নর্মালি টেক্সট লিখি, তাই না? আমরা নর্মালি কাগজে কলমে যদি কোনো কিছু লিখি, তাহলে সেটাকে আমরা বলি টেক্সট। মোবাইলে আমরা মেসেজ করি, সেটাও টেক্সট আকারেই যায়। মোবাইলে যে আমরা মেসেজ করি, সেটা হচ্ছে টেক্সট আকারে যায়, ডিজিটাল ভার্সন টেক্সট আকারে যায়। কিন্তু হাইপার টেক্সট কি? হাইপার টেক্সট হচ্ছে এই টেক্সটকে যখন আমরা গ্রাফিক্স দিয়ে প্রকাশ করি, গ্রাফিক্সের মাধ্যমে, যেমন ওয়েবসাইট গুলিতে আমরা কিসের মাধ্যমে লেখাগুলি প্রদর্শন করি? ওয়েবসাইট গুলিকে কিন্তু আমরা নর্মালি হাতেও লিখি না, ঠিক আছে, বা নর্মালি আমরা কি করি না, নর্মালি আমরা যে বিভিন্ন ডকুমেন্টে যে টাইপ করি, সেই সেই টাইপিংও না, কিন্তু ওয়েবসাইট গুলিতে যে আমাদের
যে লেখাগুলি দেখায়, যে অক্ষরগুলি দেখায়, যে টেক্সটগুলি দেখায়, সেই টেক্সটগুলি সম্পূর্ণ গ্রাফিক্স এর মাধ্যমে দেখানো হয়। ঠিক আছে? যদিও আমরা HTML কোডিং করি, কিন্তু সেটা কি হয়ে যায়? কনভার্ট হয়ে যায় গ্রাফিক্সে। CSS এর মাধ্যমে, স্টাইলিং এর মাধ্যমে, HTML এর মাধ্যমে একটা সুন্দর একটি আকৃতি নিয়ে কিন্তু আমাদের সামনে সেটাকে উপস্থাপন করা হয়। সুন্দর একটি ডিজাইনের মাধ্যমে আমাদের উপস্থাপন করা হয়। সেটাই হচ্ছে আমাদের হাইপার টেক্সট পরিমণ্ডল। ঠিক আছে? অর্থাৎ পুরো পৃথিবী জুড়ে যে অসংখ্য ওয়েব পেজ রয়েছে, যেখানে অসংখ্য হাইপার টেক্সট ফরম্যাটে ডেটাগুলি রয়েছে, হাইপার টেক্সট ফরম্যাটে যে ডেটাগুলি রয়েছে, সেটাই হচ্ছে কি হাইপার টেক্সট পরিমণ্ডল। আশা করি বুঝতে পেরেছ? আশা করি বুঝতে পেরেছ। আচ্ছা, রেজওয়ানা শারমিন, আইপি অ্যাড্রেসের চেয়ে ডোমেইন নেম ব্যবহার করা সুবিধাজনক কেন? তোমার প্রশ্ন উত্তর যদি আমি এক কথায় দেই, তাহলে আমি বলবো যে মানুষের জন্য নাম্বার মনে রাখা কষ্টকর, তার পরিবর্তে নাম মনে রাখা সহজ। তো আইপি অ্যাড্রেসকে নাম্বার দিয়ে প্রকাশ করা হয়, অপরদিকে ডোমেইন নেমকে ইংরেজি অক্ষরের ক্যারেক্টার ফর্মে প্রকাশ করা হয়, তাই ডোমেইন নেম আমাদের জন্য মনে রাখা সহজ আইপি অ্যাড্রেসের তুলনায়। ঠিক আছে? তাহলে এই পর্যন্ত আশা করি ক্লিয়ার। এরপরে দেখো, এখানে তোমরা দেখতে পাচ্ছ হোম, এটি হচ্ছে এই যে স্ল্যাশ এর পর, আমাদের ডোমেইন নেমের পর স্ল্যাশ দিয়ে আমরা যেটা পাই সেটাকে আমরা বলবো ডিরেক্টরি বা ফোল্ডার। অর্থাৎ আমাদের এই সার্ভারের নাম বা এই ডোমেইনের নাম তো এটা আমরা পেলাম। এখন এই সার্ভারের মধ্যে আমরা অনেকগুলি ফোল্ডার থাকতে পারে। তো এর মধ্যে একটি ফোল্ডার হচ্ছে হোম, এবং ওই ফোল্ডারের একটি ফাইল হচ্ছে chapter4.html। ওই ফোল্ডারের একটি ফাইল হচ্ছে কি chapter4.html। এখানে ডটের পরে দেখো, যে কোনো একটা ফাইলের নামের ডটের পরের অংশটি হচ্ছে তার এক্সটেনশন। এটা দিয়ে আমরা বুঝতে পারি এই ফাইলটি কোন টাইপের। যেমন ডটের পরে যদি থাকে 3GP, তাহলে আমরা বলবো এটা ভিডিও ফাইল। ডটের পরে যদি থাকে জেপিজি, তাহলে আমরা বলবো এটা ইমেজ ফাইল। ডটের পরে যদি থাকে MP3, তাহলে আমরা বলবো এটি অডিও ফাইল। এখানে আছে ডটের পর HTML, তার মানে এটি একটি HTML ফাইল বা ওয়েব পেজ। ঠিক আছে? এই পর্যন্ত আশা করি তোমরা বুঝতে পেরেছো ইউআরএল এর এই প্রধান চারটি অংশ। খুবই ইম্পর্টেন্ট একটি টপিক ইউআরএল, প্রশ্নে আসতে পারে তোমাদের পরীক্ষায়। তোমরা খুব সুন্দরভাবে গুছিয়ে লিখবে। আমি যেভাবে এখানে দেখিয়ে দিয়েছি তোমরা ঠিক একইভাবে লিখতে পারো। তাহলে আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো। ক্লাস কতক্ষণ হবে? ক্লাস তো মিনিমাম 1 ঘন্টা হবে, মিনিমাম 1 ঘন্টা। 1 ঘন্টার মধ্যে শেষ করার চেষ্টা করব, কিন্তু যেহেতু তোমাদের প্রশ্নের উত্তর দিতে হয় আমার, এই জন্য একটু সময় বেশিও লাগতে পারে। তবে আজকে ক্লাসে একটু উপস্থিতি আমার কাছে কম মনে হচ্ছে গতকালকের তুলনায়। গতকালকে ক্লাসে অনেক উপস্থিতি ছিল, আজকে আমি দেখছি যে উপস্থিতি খুবই কম। উপস্থিতি যদি কম হয় তাহলে কিন্তু ক্লাস করে কিন্তু মজা পাওয়া যায় না। তোমরা থাকবে ক্লাসে, তোমরা উপভোগ করবে, তোমরা প্রশ্ন করবে, আমি উত্তর দিব। এভাবে আমাদের ক্লাস এগিয়ে যাবে, ভালো লাগবে। তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদের শেয়ার করবে যে আইসিটি ফ্রি ক্লাস হচ্ছে অধ্যায় 4-এর উপর। সবাই যাতে কি করে এই ক্লাসে অংশগ্রহণ করে। এবং আমি আগেই বলেছি, আবারও বলছি যে এই কোর্সটি যদি তোমরা করো, 8টি ক্লাস এবং 2টি পরীক্ষায় যদি তোমরা অংশগ্রহণ করো, ইনশাআল্লাহ এই এইচএসসি পরীক্ষায়, সামনে যে এইচএসসি পরীক্ষা তোমাদের অনুষ্ঠিত হবে, সেখানে 10টি নাম্বারের নিশ্চয়তা কিন্তু তোমরা পেয়ে যাবে। 10টি নাম্বারের নিশ্চয়তা তোমরা অবশ্যই পেয়ে যাবে ইনশাআল্লাহ। স্যার, এইখানে যে আইপি অ্যাড্রেস কথা বলা হচ্ছে, ওই আইপি অ্যাড্রেস দিয়েই হ্যাক করার চেষ্টা করা হয়? আচ্ছা, ঠিক আছে। শামীম মেহেদী, তুমি যে প্রশ্নটি করেছো সেটি না হয় আরেকদিন আলোচনা করব, যে হ্যাকিং এর বিষয়টি। আজকে আমরা পড়াশোনার মধ্যেই থাকি। ঠিক আছে? আইপি অ্যাড্রেস তো অবশ্যই প্রয়োজন হয়। আইপি অ্যাড্রেসের মাধ্যমে হ্যাকিং বিষয়টা অনেক কি বলবো গভীর একটি বিষয়, এবং এর পরিধি অনেক বড়। ঠিক আছে? এবং অবশ্যই তোমরা হ্যান্ড নোট তৈরি করবে। হ্যান্ড নোট তোমরা তৈরি করবে। 1.5 নিলে ভালো হয় সৌরভ হোসেন। আমার সমস্যা নেই, আমি ক্লাস নিতে পারবো, 1.5 ঘন্টা 2 ঘন্টাও আমি ক্লাস নিতে পারবো, কিন্তু প্রশ্ন হচ্ছে যে তোমরা উপস্থিত থাকবে কিনা। তোমরা যদি ক্লাসে উপস্থিত থাকো তাহলে আমার ক্লাস নিতে সমস্যা নেই, কিন্তু তোমাদের উপস্থিতি যদি কম থাকে তাহলে কিন্তু সমস্যা হবে। ঠিক আছে? গতকালকে, আজকে যে উপস্থিতি দেখছি তার চেয়ে ডাবল ছিল গতকালকে, আজকের চেয়ে ডাবল ছিল গতকালকে। তাহলে আজকে অর্ধেক উপস্থিতি কমে গিয়েছে মনে হচ্ছে আমার। তাই তাহলে এটা হচ্ছে ভালো লক্ষণ না। তোমরা সবাই বলেছো যে ক্লাস ভালো লেগেছে, তাহলে আজকে উপস্থিত কেন নেই? ক্লাস ভালো লাগলে তো উপস্থিত থাকার কথা, তাই না? তাহলে আমরা পরবর্তী বিষয়ে আমরা এগিয়ে যাই। এখানে তোমরা লক্ষ্য করো, ডোমেইন নেমটিকে আমরা 3টি ভাগে ভাগ করেছি। অর্থাৎ এখানে ডোমেইন নেমে দেখো 3টি অংশ রয়েছে। একটি হচ্ছে www, যাকে আমরা বলবো দি ওয়েব নামে যেটা পরিচিত। এটিকে আমরা বলতে পারি সাবডোমেন বা থার্ড লেভেল ডোমেইন। ঠিক আছে? সাবডোমেন বা থার্ড লেভেল ডোমেইন। এরপরে হচ্ছে আইসিটি ক্লাস,
এই মাঝের যে অংশটি এটা হচ্ছে আমাদের মেইন ডোমেইন। আমাদের ইউনিক যে নেমটি রয়েছে, ইউনিক নেম এটা হচ্ছে আমাদের ইউনিক। এই নামটি আর কারো থাকতে পারবে না। এই নাম শুধু একটি মাত্র ওয়েবসাইটেরই থাকবে। প্রতিটি ওয়েবসাইটের যে ইউনিক অংশ রয়েছে সেটিকে ইউনিক অংশটিকে বলে মেইন ডোমেইন এবং তাকে আমরা সেকেন্ড লেভেল ডোমেইনও বলি এবং সবশেষে ডটের পরের যে অংশটি রয়েছে সেটাকে আমরা বলবো টপ লেভেল ডোমেইন বা ফার্স্ট লেভেল ডোমেইন। ঠিক আছে? টপ লেভেল ডোমেইন বা ফার্স্ট লেভেল ডোমেইন আমরা টপ লেভেল ডোমেইন নামে আমরা পরিচিত। সেটা নিয়ে আমি গতকালকে আলোচনা করেছি। তাহলে এই হলো আমাদের ইউআরএল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকে ক্লাস একটু লেটে শুরু হয়েছে, আসলে বিদ্যুৎ ছিল না, এই জন্য ক্লাস একটু লেটে শুরু হয়েছে, এই জন্য আমি দুঃখিত। কি করব, আমার কি করা আছে। বিদ্যুৎ আজকে খুবই সমস্যা করেছে, কিন্তু আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত ঠিক আছে। ক্লাস শুরুর আগে কয়েকবার বিদ্যুৎ আসা যাওয়া করেছে, এই জন্য আমি সময় মতো ক্লাসটি শুরু করতে পারিনি, মাত্র 10 মিনিট লেট হয়েছিল। তাহলে আমরা পরবর্তী বিষয়ে চলে যাচ্ছি। আমাদের পরবর্তী বিষয় ছিল কি দেখো, ইউআরএল এর একটু বিস্তারিত আমরা জানবো। ইউআরএল এর যে প্রত্যেকটি পয়েন্ট আমি বললাম, সেই প্রত্যেকটি পয়েন্টের এখানে আমি কিছু বর্ণনা দিয়ে দিয়েছি। ওয়েব প্রোটোকল হচ্ছে তথ্য বিনিময় বা যোগাযোগের নিয়ম, যা ওয়েব ব্রাউজারকে ওয়েব সার্ভারের সাথে যোগাযোগ করার অনুমতি দেয়। অর্থাৎ আমরা যে ওয়েব ব্রাউজারের মাধ্যমে কোনো ওয়েবসাইট দেখতে পাই, তো ব্রাউজারকে অনুমতি যে দিচ্ছে, ব্রাউজারের মাধ্যমে আমরা যে ওয়েবসাইট ভিজিট করছি, সেই অনুমতিটা কিন্তু এইচটিটিপি এর মাধ্যমে হচ্ছে। ঠিক আছে? এইচটিটিপি হচ্ছে একটি নিয়ম নীতি, আমি আগেই বলেছি। তাহলে তার পূর্ণরূপ তোমরা দেখতে পাচ্ছ, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এগুলো তোমরা মনে রাখবে। সার্ভারের নাম বা ডোমেইন নেম সম্পর্কে আমরা খুব বিস্তারিত আলোচনা করেছি গত ক্লাসে। এটি হচ্ছে কম্পিউটারের একটি ঠিকানা, ইন্টারনেটের সাথে যুক্ত প্রত্যেকটি কম্পিউটারে কি থাকে, ঠিকানা থাকে এবং ইউনিক ঠিকানা থাকে। সেই ইউনিক ঠিকানা হচ্ছে ডোমেইন নেম। এরপর হচ্ছে সার্ভারের ডিরেক্টরি বা ফোল্ডারের নাম। সার্ভারের মধ্যে আমাদের যে ওয়েবসাইট রয়েছে আর ওয়েবসাইটের যে অনেকগুলো ওয়েব পেজ রয়েছে, সেটি কোন ডিরেক্টরিতে আছে, কোন ফোল্ডারে আছে, সেটি আমরা এখানে বলবো যে সার্ভারের ডিরেক্টরি বা ফোল্ডারের নাম হিসাবে, এবং ওয়েব ব্রাউজার সেই ডিরেক্টরি থেকেই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ফাইলটি খুলে প্রদর্শন করে। অবশেষে হচ্ছে আমরা যে ফাইলটি ওপেন করতে চাই সেই ফাইলের একটি নাম থাকবে। এই চারটি হচ্ছে প্রধান অংশ ইউআরএল এর। ঠিক আছে? এক্সটেনশন নিয়ে আমি আলোচনা অলরেডি করে ফেলেছি। তাহলে এখন আমরা আলোচনা করব ওয়েব ব্রাউজার নিয়ে। ওয়েব ব্রাউজার কি, আমরা এতক্ষণ ওয়েব ব্রাউজার সম্পর্কে, এই ওয়েব ব্রাউজার শব্দটি আমরা খুব শুনলাম। এখন আমরা জানবো ওয়েব ব্রাউজার আসলে কি। ওয়েব ব্রাউজার হলো এমন একটি মাধ্যম বা অ্যাপ্লিকেশন সফটওয়্যার, তোমরা লক্ষ্য করো, এমন একটি মাধ্যম বা অ্যাপ্লিকেশন সফটওয়্যার যার দ্বারা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব থেকে ইউআরএল এর মাধ্যমে কোনো ওয়েবসাইট বা ওয়েব পেজকে খুঁজে বের করা, উপস্থাপন করা এবং সংরক্ষণ করা যায়। অর্থাৎ ওয়েব ব্রাউজার হচ্ছে আমাদের মাধ্যম। ঠিক আছে? এর মাধ্যমে আমরা কি করব, এই যে পৃথিবীতে হাজারো ওয়েব সার্ভার রয়েছে, হাজারো ওয়েব সার্ভারের মধ্যে লক্ষ লক্ষ ওয়েবসাইট রয়েছে, এই সকল ওয়েবসাইট থেকে আমার পছন্দ মতো ওয়েবসাইটটি আমি যে খুঁজে বের করব, সেটি হচ্ছে ওয়েব ব্রাউজারের মাধ্যমে। ঠিক আছে? তাহলে ওয়েব ব্রাউজার হচ্ছে আমাদের একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। হ্যাঁ, এটা হচ্ছে একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এখানে কতগুলি ওয়েব ব্রাউজারের লোগো এবং নাম আমি দিয়ে দিয়েছি। কম্পিউটার আমরা রেগুলার যে ইউজ করি, ইন্টারনেট এক্সপ্লোরার, গুগল ক্রোম, মাইক্রোসফট এজ, ফায়ারফক্স, এরপর সাফারি, যারা হচ্ছে আইফোন ইউজ করো সাফারির সাথে পরিচিত আছো। মোবাইল আমরা অপেরা মিনি ইউজ করি। ঠিক আছে? ইউসি ব্রাউজারও আছে। তো এখানে আমি তোমাদেরকে একটি উদাহরণ দিতে চাই। আবারও আমরা সেই দ্বীপে চলে যাই। আমরা দ্বীপের মধ্যে ঘরবাড়ি তৈরি করেছি, বা ধরো দ্বীপের মধ্যে কি আমরা কোন একটি অঞ্চলে আমি ঘরবাড়ি তৈরি করলাম, অর্থাৎ ওয়েবসাইট ওয়েব পেজ তৈরি হয়ে গেল, ঠিকানাও আমার রেডি হয়ে গেল, আমার ঘরবাড়ির ঠিকানা, তার মানে আমার ডোমেইন নেম রেডি হয়ে গেল। এরপরে হচ্ছে আমি আমার বাড়ির ঠিকানাটিকে গ্লোবাল ম্যাপে আমি দিয়ে দিলাম। গ্লোবাল ম্যাপে দিয়ে দিলাম, তার মানে কি আমি আমার ওয়েবসাইটটিকে www এর সাথে কানেক্টেড করে ফেললাম। সার্ভারের মধ্যে আমি আপলোড করে দিলাম আমার ওয়েবসাইটটি। ওকে, সবকিছু ওকে। এরপরে তোমার বন্ধু তোমার বাসায় বেড়াতে আসবে, সে তোমার নিয়ম নীতি মানার জন্য প্রস্তুত, অর্থাৎ কি প্রোটোকল মানার জন্য প্রস্তুত হয়ে গেল। কিন্তু এখন কি নেই, একটা জিনিস নেই, সেটা হচ্ছে যানবাহন নেই। কি নেই? ভেহিকল, যানবাহন নেই, সে আসবে কিভাবে? এখন তোমার ফ্রেন্ড হচ্ছে চট্টগ্রাম থেকে আসবে ধরো রংপুরে। চট্টগ্রাম হচ্ছে বাংলাদেশের এক প্রান্তে, রংপুর হচ্ছে আরেক প্রান্তে। এখন কিভাবে আসবে? অনেকে দুষ্টুমি করে বলতে পারে, স্যার পায়ে হেঁটে যাবে। চট্টগ্রাম থেকে রংপুরে যাওয়া, এটা পায়ে হেঁটে যাওয়ার মতো কোনো বিষয় না। ঠিক আছে? এটা খুবই অসম্ভব একটি বিষয়। তো এখন যাবে কিভাবে বলো? তার যানবাহন কিন্তু অবশ্যই লাগবে। সবকিছু আছে, ওয়েবসাইট আছে, ওয়েব পেজ আছে, সবকিছু আছে। দি ওয়েব এর সাথে কানেক্টেড, তাই না? একদম গ্লোবাল ম্যাপে আমরা দিয়ে দিয়েছি।
ঠিকানা আছে, প্রোটোকল মানার জন্য প্রস্তুত, সবকিছু রেডি, কিন্তু যানবাহন নেই। ধরো হরতাল দেখা দিয়েছে। হরতাল হয় না মাঝে, মাঝে? আমাদের পড়াশোনার সময় ইউনিভার্সিটিতে একবার হরতাল হলো লাগাতার। লাগাতার এমন হরতাল হলো যে আমাদের একটি সেমিস্টার আমরা ক্লাসই করতে পারিনি হরতালের কারণে। হরতালের কারণে একটি সেমিস্টার আমরা ক্লাসই করতে পারিনি, আমরা ইউনিভার্সিটিতে যেতেই পারিনি। তো ধরো এরকম হরতাল হলো বা অবরোধ হলো। অবরোধে তো আরো বেশি ভয়ংকর অবস্থা হয়। অবরোধে তো বেরই হওয়া যায় না বাসা থেকে। তো যানবাহন চলাচল বন্ধ, সুতরাং আমি কি করতে পারবো না? ভিজিট করতে পারবো না। ঠিক তেমনি ভাবে আমাদের এখানে ওয়েব ব্রাউজার হচ্ছে আমাদের যানবাহন। ওয়েব ব্রাউজার হচ্ছে আমাদের যানবাহন, যার মাধ্যমে কি করব? আমরা ওয়েবসাইট গুলি ভিজিট করব, প্রদর্শন করব। ঠিক আছে? যেমন আমরা গাড়িতে উঠে আমরা বলি, ড্রাইভারকে বলি, "ভাই অমুক জায়গায় নিয়ে চলো।" ঠিক তেমনি ভাবে আমরা ওয়েব ব্রাউজারে যাব। ব্রাউজারে গিয়ে কি বলবো? তাকে একটি ঠিকানা বলবো যে www.facebook.com, ভাই আমাকে এই ঠিকানায় নিয়ে চলো। সে আমাকে কোথায় নিয়ে যাবে? facebook.com এ নিয়ে যাবে। বুঝা গেছে এই পর্যন্ত? তোমরা কি বুঝতে পেরেছো এই পর্যন্ত? এ পর্যন্ত যদি বুঝে থাকো আমাকে বলবে, না বুঝলেও বলবে। সবাই কি ক্লিয়ার এ পর্যন্ত? সবাই ক্লিয়ার? সবাই কি আছো আমার সাথে? নাকি ঘুমিয়ে গেছো? ক্লাসে ঘুমানোর অভ্যাস কার কার আছে? ক্লাসে ঘুমানোর অভ্যাস কার কার আছে? তাহলে আমি বললাম যে আমাদের ওয়েব ব্রাউজার হচ্ছে আমাদের কি যানবাহন, যে যানবাহন ছাড়া আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারি না। ওয়েব ব্রাউজার ছাড়া কিন্তু আমরা কখনোই ওয়েবসাইট গুলি ভিজিট করতে পারবো না। ঠিক আছে, সবকিছু আছে কিন্তু ওয়েব ব্রাউজার নেই, তার মানে কি আমাদের কি নেই? আমাদের ড্রাইভার নেই, হ্যাঁ, আমাদের যানবাহন নেই। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। আমি আবারও বলছি, পরবর্তী ক্লাসে আমি অ্যাটেন্ডেন্স চাই অনেক বেশি। তোমরা অবশ্যই তোমার বন্ধুদেরকে কি করবে? শেয়ার করবে। সবাইকে বলবে যাতে ক্লাসে উপস্থিত থাকে, হ্যাঁ? এবং অবশ্যই আমরা চেষ্টা করব, আমাদের 100% দিয়ে আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ যথাসময়ে ক্লাসে উপস্থিত হওয়ার জন্য। এরপরেও যদি কোনো টেকনিক্যাল সমস্যার কারণে বা অনাকাঙ্ক্ষিত কারণে আ কিছু দেরি হয়ে যায় ৫-১০ মিনিট, তোমরা অবশ্যই ধৈর্য সহকারে অপেক্ষা করবে। ধৈর্য সহকারে তোমরা অপেক্ষা করবে। ঠিক আছে? তাহলে পরবর্তী বিষয়ে আমরা চলে যাচ্ছি। আমাদের পরবর্তী বিষয় ছিল সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিন কি সেটা আমরা একটু দেখি। সার্চ ইঞ্জিন হচ্ছে এমন এক ধরনের টুল বা প্রোগ্রাম, বা তোমরা সফটওয়্যারও বলতে পারো। মূলত আমরা প্রোগ্রামই বলি। সার্চ ইঞ্জিন হচ্ছে এমন এক ধরনের টুল বা প্রোগ্রাম যার সাহায্যে ইন্টারনেটের অজস্র ওয়েব সার্ভার থেকে খুব সহজেই কাঙ্ক্ষিত তথ্য খুঁজে বের করা যায়। আমি বলেছিলাম আমরা, তোমরা শুনেছ যে আ অসংখ্য ওয়েব সার্ভার রয়েছে। অসংখ্য ওয়েব সার্ভারের মধ্যে অসংখ্য ওয়েবসাইট রয়েছে এবং প্রত্যেকটি ওয়েবসাইটে অনেক, অনেক কনটেন্ট, তথ্য রয়েছে। এই যে এত, এত কনটেন্ট, এত, এত তথ্যের মধ্যে আমার কোন তথ্যটি প্রয়োজন সেটি আমরা কিভাবে পাই? আমাদের প্রয়োজন অনুযায়ী তথ্য আমরা খুঁজে বের করি কিভাবে? সার্চ ইঞ্জিনের মাধ্যমে। সার্চ ইঞ্জিনের মাধ্যমে আমরা কি করি? আমরা আমাদের পছন্দ অনুযায়ী জিনিসগুলি পাই। আমি সার্চ ইঞ্জিনের একটা উদাহরণ দিচ্ছি তোমাদেরকে। সার্চ ইঞ্জিনের উদাহরণ হচ্ছে আ কয়েকভাবে দেওয়া যায়। সার্চ ইঞ্জিনের উদাহরণ তোমরা নিজেরাও তৈরি করে নিতে পারো। ঠিক আছে? আমরা যদি আ আ কোথাও কোথাও বেড়াতে গিয়ে যদি আমরা আমাদের কাঙ্ক্ষিত যে বাসা, আত্মীয়ের যে বাসা, তার বাসা যদি খুঁজে না পাই, আমরা কি করি? আমরা কারো না কারো সাহায্য নেই। বেশি সাহায্য কাজের নেই। আমি দেখেছি শহরে আমরা যদি কোথাও পথ হারিয়ে ফেলি, বা আমি নিজেই যেটা করি যে আমি একটা অফিসে যাবো, আমি চিনতে পারছি না। তো আমি কি করি? ওই যে আমাদের যে মোড়গুলি থাকে, ৪ রাস্তার মোড়, ৩ রাস্তার মোড়গুলিতে আমাদের যে ট্রাফিক পুলিশম্যান গুলি থাকে, ট্রাফিক পুলিশ যিনারা থাকেন, উনাদেরকে আমরা জিজ্ঞাসা করি। তো উনারা আমাদেরকে আবার বলে দেয়। ঠিক আছে? হ্যাঁ? উনারা আমাদেরকে কি করে? বলে দেয়। তো এরকম আমাদের যদি আমাদের নিজেদের পছন্দ অনুযায়ী বা প্রয়োজন অনুযায়ী কোনো ডেটা, হ্যাঁ, আমরা পেতে চাই, তাহলে আমরা কি করি? সার্চ ইঞ্জিন এ গিয়ে আমরা বলি, "ভাই আমার এই জিনিসটা লাগবে। তুমি আমাকে এটা দিয়ে দাও।" সে কি করে? সাথে, সাথে তৎক্ষণাৎ আমার পছন্দ অনুযায়ী জিনিসটা কিন্তু আমার সামনে উপস্থাপন করে। আমি আমার মনের মাধুরী মিশিয়ে যাই লিখবো সার্চ ইঞ্জিনের ভেতরে, কি করবে? সে কিন্তু ওই আমার মনের
মতো করে সে হচ্ছে সেটা নিয়ে আসবে আমার সামনে। ঠিক আছে? তাহলে এ পর্যন্ত বুঝতে পেরেছো? এ পর্যন্ত সবাই ক্লিয়ার? আমাকে একজন বলো যে পৃথিবীতে তো অনেকগুলি সার্চ ইঞ্জিন রয়েছে। এর মধ্যে বাংলাদেশী একটা সার্চ ইঞ্জিনের নাম বলো যেটা বাংলাদেশের মানুষ তৈরি করেছে। তোমার আমার মতো বাঙালি বাংলাদেশী তৈরি করেছে। এরকম একটা সার্চ ইঞ্জিনের নাম আমাকে বলো। কে আগে বলতে পারবে? বাংলাদেশী সার্চ ইঞ্জিন? স্যার নির্দিষ্ট তথ্য খোঁজার জন্য কি নির্দিষ্ট সার্চ ইঞ্জিন ব্যবহার করতে হবে? না, সার্চ ইঞ্জিন মানেই তো হচ্ছে সে তুমি তুমি যা চাবা তাই তোমাকে দিবে, তাই না? নির্দিষ্ট কোনো না। তুমি যে কোনো সার্চ ইঞ্জিন ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। তবে হ্যাঁ, কোনো কোনো ওয়েবসাইটের ভেতরে সার্চ ইঞ্জিন থাকে। ধরো একটা ওয়েবসাইট হচ্ছে, যেমন ইউটিউবের কথা আমি বলি। ইউটিউব হচ্ছে একটা এমন একটা ওয়েবসাইট যেখানে অনলি তুমি ভিডিও দেখতে পারবা। তো ইউটিউবের কিন্তু নিজস্ব সার্চ ইঞ্জিন রয়েছে। তো তুমি ওখানে গিয়ে তুমি যাই সার্চ দিবা ভিডিওই কিন্তু আসবে, তাই না? অডিও আসবে না, বাট ডকুমেন্টও আসবে না, কোনো ইমেজও কিন্তু আসবে না। ইউটিউবে গিয়ে তুমি যাই সার্চ দিবা ভিডিওই আসবে, কারণ সেটা হচ্ছে একটা কি ভিডিও ভিডিও প্রদর্শনের জন্য। হ্যাঁ, ভিডিও প্রদর্শনের জন্য একটি ওয়েবসাইট হচ্ছে ইউটিউব, যেখানে মানুষ ভিডিও দেখতে পায়, আপলোডও করতে পারে ভিডিও। তো এটাই আর কি। তুমি যদি এরকম কোন ওয়েবসাইটে প্রবেশ করো যেখানে একটা নির্দিষ্ট কন্টেন্ট তারা হচ্ছে উপস্থাপন করে, তাহলে তো তুমি ওই কন্টেন্ট ছাড়া অন্য কিছু পাবা না। আর কিছু কিছু সার্চ ইঞ্জিন রয়েছে যেখানে তুমি তুমি যা চাও তাই পাবা। তুমি যেরকম কন্টেন্ট চাও সেরকম কন্টেন্ট দিবে। এর মধ্যে এখানে পিপিলিকা সবাই বলছে পিপিলিকা পিপিলিকা পিপিলিকা, ঠিক আছে? হ্যাঁ, আমাদের বাংলাদেশি সার্চ ইঞ্জিন হচ্ছে পিপিলিকা। এরপরে কি গুগল, বিং, ইয়াহু, এগুলির সাথে তোমরা সবাই পরিচিত আমি জানি। তোমরা এগুলি সবাই ব্যবহার করো, ঠিক আছে? আচ্ছা, তাহলে এরপরে আমি পরবর্তী বিষয়ে চলে যাচ্ছি। পরবর্তী বিষয়টি আমাদের কি ছিল? পরবর্তী বিষয় ছিল ওয়েব পোর্টাল। তাহলে ওয়েব পোর্টাল কি? দেখো, ওয়েব পোর্টাল হচ্ছে একটি ওয়েবসাইটের মধ্যে বিভিন্ন লিংক, কন্টেন্ট ও সার্চ ইঞ্জিনের সমন্বয়ে তৈরি সেবার সংগ্রহ, সেট অফ সার্ভিস অথবা কালেকশন অফ সার্ভিস, ঠিক আছে? আচ্ছা, যা ইন্টারনেট ব্যবহারকারীদেরকে তথ্য ও সেবা প্রদানের জন্য সহজে উপস্থাপন করা হয়। তাহলে একটা কথা মনে রাখবে, সেটা হচ্ছে ওয়েব পোর্টাল মানে হচ্ছে সে হচ্ছে সেবা প্রদান করবে, সার্ভিস প্রদান করবে, সার্ভিস দিবে। যখন কোন ওয়েবসাইটের কোন একটি পেজের মধ্যে কি করা হয়, সেবা প্রদান করা হয়, ওয়েবসাইটের কোন একটি পেজের মাধ্যমে সেবা প্রদান করা হয়, কোন সার্ভিস প্রদান করা হয় তোমাকে, কোনো এটা সেটা যে কোনো ভাবে হতে পারে, তথ্য দিয়ে হতে পারে বা অন্য কোনো কোনো কিছু দিয়ে হতে পারে। মূলত আমাদের অনলাইনের জগতে বা বর্তমানে আমাদের বিশ্বগ্রাম গ্লোবাল ভিলেজ, এই যুগে তো আমরা কি করি, তথ্যই আদান প্রদান করছি। অনলাইনে আমরা কি করছি, তথ্য শেয়ার করছি। তো ওয়েবসাইটের কোনো ওয়েব পেজের মাধ্যমে আমরা যদি তথ্যের মাধ্যমে যদি সেবা প্রদান করা হয়, সার্ভিস দেওয়া হয়, তাহলে সেটাকে আমরা কি বলবো, ওয়েব পোর্টাল। কিন্তু এখানে কি কি বিষয়ের মাধ্যমে সেবাটা দিবে তোমরা দেখো। ওয়েবসাইটের মধ্যে বিভিন্ন লিঙ্ক থাকতে পারে, বিভিন্ন গুরুত্বপূর্ণ লিঙ্ক থাকতে পারে। এরপরে বিভিন্ন কন্টেন্ট তো অবশ্যই থাকতে পারে, তাই না? বিভিন্ন তথ্য থাকবে, কন্টেন্ট থাকবে, ইমেজ থাকতে পারে, ভিডিও থাকতে পারে, এবং সেখানে সার্চ ইঞ্জিনও থাকতে পারে। ঠিক আছে, সেখানে সার্চ ইঞ্জিনও থাকতে পারে যে তুমি তোমার পছন্দ মতো বিষয়টি তুমি খুঁজে বের করবে সেই ওয়েবসাইট থেকে। তাহলে বিভিন্ন লিঙ্ক, কন্টেন্ট ও সার্চ ইঞ্জিনের সমন্বয়ে তৈরি একটি সেবার সংগ্রহ, একটি কি সেবার সংগ্রহ, কালেকশন অফ সার্ভিস, ঠিক আছে? যা ইন্টারনেট ব্যবহারকারীদেরকে তথ্য ও সেবা প্রদানের জন্য সহজে উপস্থাপন করা হয়, সেটাই হচ্ছে ওয়েব পোর্টাল। তাহলে ওয়েব পোর্টাল আসলে কি কি হতে পারে তোমরা লক্ষ্য করো। ওয়েব পোর্টাল হতে পারে নিউজ পোর্টাল হতে পারে, যেখানে শুধু খবরাখবর দিচ্ছে প্রতিদিন, দেশের কি হচ্ছে, বিদেশের কি হচ্ছে, আন্তর্জাতিক খবর, খেলাধুলার খবর, শিক্ষা বিষয়ক খবর। ট্রাভেল পোর্টাল হতে পারে, যেখানে তুমি বিভিন্ন এয়ারলাইন্স সম্পর্কে তথ্য তুমি পাবা, যেখানে তুমি টিকিট বুক করতে পারবা, এয়ার টিকিট। রিয়েল এস্টেট পোর্টাল হতে পারে, যেখানে তোমাকে বিভিন্ন কি করবে, জায়গা জমি সংক্রান্ত, বাড়িঘর সংক্রান্ত তথ্য তোমাকে দিবে, কোথায় কোন বাড়ি বিক্রি হবে বা কি, এ সমস্ত। ই কমার্স পোর্টাল হতে পারে, অনলাইনে কেনা বেচার জন্য পোর্টাল থাকতে পারে। সোশ্যাল নেটওয়ার্ক পোর্টাল হতে পারে, সামাজিক যোগাযোগের মাধ্যম হিসাবে, ঠিক আছে? এডুকেশন পোর্টাল হতে পারে, যেখানে তোমার শিক্ষা সম্পর্কীয় বিভিন্ন তথ্য দিবে। যেমন আমাদের শিক্ষকদের একটি পোর্টাল রয়েছে, কি teachers.gov.bd, teachers.gov.bd হচ্ছে শিক্ষকদের কি পোর্টাল। এরপরে কিশোর বাতায়ন রয়েছে, কিশোর বাতায়ন, সেটা হচ্ছে শিক্ষার্থীদের জন্য একটি পোর্টাল। এরপরে একটি রয়েছে মুক্তপাঠ, মুক্তপাঠ.gov.bd। মুক্তপাঠ হচ্ছে আমাদের সরকারি একটি পোর্টাল, যেখানে
কি করা, শিক্ষা রিলেটেড একটি ওয়েব পোর্টাল, ঠিক আছে, শিক্ষা সম্পর্কিত একটি ওয়েব পোর্টাল, যেখানে শিক্ষক শিক্ষিকাগণ তাদের ক্লাসগুলি ওখানে কন্টেন্ট গুলি আপলোড করতে পারবেন, আবার শিক্ষার্থীরা সেখান থেকে উপকৃত হতে পারবে, মুক্ত পাঠ, যে কেউ শিখতে পারবে, যেখানে বসে ঘরে বসেই সবকিছু শিখা যায়, হ্যাঁ, মুক্ত পাঠ। তো এগুলি হচ্ছে বিভিন্ন ওয়েব পোর্টাল, ঠিক আছে। ওয়েব পোর্টাল মানে হচ্ছে মানুষকে সেবা প্রদান করা, সার্ভিস দেওয়া ওয়েব পেজের মাধ্যমে, সেখানে লিঙ্ক থাকতে পারে, কন্টেন্ট থাকতে পারে, সার্চ ইঞ্জিনও থাকতে পারে, ঠিক আছে। এতটুকু বোঝা গেছে। ওয়েব ব্রাউজার ও সার্চ ইঞ্জিনের মধ্যে পার্থক্য কি? আচ্ছা, ওয়েব ব্রাউজার হচ্ছে এমন একটি সফটওয়্যার, এমন একটি টুল, যার মাধ্যমে আমরা কোনো ওয়েবসাইট ভিজিট করতে পারি। কোনো ওয়েবসাইট ভিজিট করতে গেলে, কোনো ওয়েব পেজ প্রদর্শন করতে গেলে আমাদের অবশ্যই ওয়েব ব্রাউজার লাগবে। ওয়েব ব্রাউজার ছাড়া কিন্তু আমরা কোনো ওয়েবসাইট ভিজিটই করতে পারবো না। এটা হচ্ছে মাধ্যম। এটা এমন একটা সফটওয়্যার যেটা হচ্ছে মাধ্যম হিসাবে কাজ করবে যে কোনো ওয়েবসাইটে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য, যে কোনো ওয়েব পেজে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য এই ওয়েব ব্রাউজার হচ্ছে মাধ্যম হিসাবে কাজ করবে। পাশাপাশি সার্চ ইঞ্জিন হচ্ছে সে শুধু আমার পছন্দ মতো জিনিসটি আমাকে কি করে দিবে, আমাকে খুঁজে এনে দিবে। এবং এই সার্চ ইঞ্জিন আমাকে যে তথ্যগুলি আমি যে দেখতে পাচ্ছি সার্চ ইঞ্জিনে সার্চ করার পরে, আমি যে আমার পছন্দ অনুযায়ী তথ্য দেখতে পাচ্ছি, সেটাও কিন্তু ওয়েব ব্রাউজারের কারণে, ঠিক আছে। ওয়েব ব্রাউজারের মাধ্যমেই আমরা সার্চ করি, ওয়েব ব্রাউজারের মাধ্যমে আমরা সার্চ করি, ওয়েব ব্রাউজারের মাধ্যমেই আমরা সার্চ ইঞ্জিনটাও ব্যবহার করি ওয়েব ব্রাউজারের মাধ্যমে। ওয়েব ব্রাউজার ছাড়া তো আমরা কি করতে পারবো না, ওয়েব সার্ভার গুলির সাথে আমরা কানেক্টেডই হতে পারবো না। তাহলে ওয়েব সার্ভারের সাথে আমার কানেকশনটা করে দিচ্ছে ওয়েব ব্রাউজার, আর ওয়েব সার্ভার গুলি থেকে আমাদের পছন্দ অনুযায়ী ডেটা খুঁজে এনে দিচ্ছে হচ্ছে আমাদের সার্চ ইঞ্জিন, ঠিক আছে। তাহলে কি স্যার গুগল, বিং এগুলি কি এক একটা ওয়েব পোর্টাল? যেহেতু স্যার ওয়েব পোর্টালের সংজ্ঞায় সার্চ ইঞ্জিনের কথা বলা হয়েছে, তাই জিজ্ঞাসা করলাম। আচ্ছা, গুগল কি ওয়েব পোর্টাল হবে কিনা? গুগল অবশ্যই ওয়েব পোর্টাল হতে পারে, কেননা গুগল আমাদেরকে সেবা দিচ্ছে। আমরা যে কোনো তথ্য আমরা গুগলের মাধ্যমে কিন্তু আমরা পাচ্ছি, ঠিক আছে। আমরা গুগলের মাধ্যমে বিভিন্ন তথ্য আমরা পাচ্ছি। তাহলে গুগল ওয়েব পোর্টাল হতে পারে। ওয়েব পোর্টাল আসলে কি? ওয়েব পোর্টাল যে কোনো ওয়েবসাইট ওয়েব পোর্টাল হতে পারে যদি সেখান থেকে আমরা সেবা পেয়ে থাকি, ঠিক আছে, সেখান থেকে যদি আমরা সেবা পেয়ে থাকি। আর সার্চ ইঞ্জিন হলেই ওয়েব পোর্টাল হবে এরকম না বিষয়টা। বিষয়টা হচ্ছে যে সেবার সাথে সম্পর্ক, আমি আগে বলেছি আমাদের যে কোনো ওয়েবসাইট যখন সেটা কোনো সেবার সাথে সম্পর্কযুক্ত হবে, আমাদেরকে সেবা প্রদান করবে, তথ্য প্রদান করবে, তখন সেটা ওয়েব পোর্টাল হবে, ঠিক আছে। সেটা সার্চ ইঞ্জিনের মাধ্যমে, কন্টেন্টের মাধ্যমে, বিভিন্ন লিঙ্কের মাধ্যমে হতে পারে। আচ্ছা, এ পর্যন্ত সবাই ক্লিয়ার? এ পর্যন্ত কি সবাই ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? কেউ? আহ নাহিদা সুলতান, আল্লাহ হাফেজ। কেন চলে যাবে কেন? তাহলে আমরা পরবর্তী বিষয়ে চলে যাচ্ছি, ঠিক আছে। আমাদের আজকের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে ওয়েবসাইটের প্রকারভেদ। ওয়েবসাইটের প্রকারভেদ দেখো, ওয়েবসাইটকে আমরা গঠন বৈচিত্র্যের উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট, আরেকটি হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। স্ট্যাটিক ওয়েবসাইটটি কি আমি দ্রুত বলে যাচ্ছি। যে সকল ওয়েবসাইটে পূর্ব থেকে তৈরিকৃত কিছু তথ্য প্রদর্শন করা হয় সে সকল ওয়েবসাইটকে স্ট্যাটিক ওয়েবসাইট বলে, অর্থাৎ আগে থেকে রেডি করা রয়েছে এবং সেই জিনিসটাই হচ্ছে বারবার শো করবে, একই জিনিস। অর্থাৎ এক্ষেত্রে ব্যবহারকারী সাপেক্ষে এবং সময়ের সাপেক্ষে তথ্যের কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ যে ওয়েবসাইটের তথ্যে আমরা কোনো পরিবর্তন দেখতে পাই না সেগুলি মূলত স্ট্যাটিক ওয়েবসাইট, ঠিক আছে। যেখানে একটি রেডি করা জিনিসই আমাদেরকে বারবার দেখায়, প্রত্যেকবার আমরা যখন ওয়েবসাইটে প্রবেশ করি তখন ওই একই জিনিস আমরা দেখতে পাই। এখানে ব্যবহারকারীর সাপেক্ষে বলতে বোঝাচ্ছে ব্যবহারকারী যদি পরিবর্তন হয় তথ্যের কোনো পরিবর্তন হয় না, বা সময়ের সাথে সাথেও তথ্যের কোনো পরিবর্তন হয় না। তো ডায়নামিক ওয়েবসাইট কি? ডায়নামিক ওয়েবসাইট হচ্ছে যে সকল ওয়েবসাইটের তথ্যগুলো প্রতিনিয়ত আপডেট করে প্রদর্শন করা হয়, যে সকল ওয়েবসাইটের তথ্যগুলো প্রতিনিয়ত কি আপডেট করে প্রদর্শন করা হয়, সে সকল ওয়েবসাইটকে ডায়নামিক ওয়েবসাইট বলে। অর্থাৎ এক্ষেত্রে ব্যবহারকারী সাপেক্ষে এবং সময়ের সাপেক্ষে তথ্যের পরিবর্তন ঘটে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো কথা আমি যে বললাম এখানে।
বর্তমানে আমরা যে ওয়েবসাইটগুলি দেখতে পাই বেশিরভাগ ওয়েবসাইটই হচ্ছে ডায়নামিক ওয়েবসাইট। ডায়নামিক ওয়েবসাইটে কি হবে? তথ্যগুলি ক্রমাগত পরিবর্তন হতে থাকবে। প্রতিনিয়ত পরিবর্তন হবে। এমনকি ব্যবহারকারীর সাপেক্ষেও পরিবর্তন হবে। কিরকম? যে আমি একটা ওয়েবসাইটে ঢুকলে যে তথ্যগুলি দেখতে পাবো, তোমরা যদি ঢোকো ওয়েবসাইটে, তোমরা যদি প্রবেশ করো, ভিজিট করো, তাহলে কিন্তু ওই আমি যে তথ্যগুলি দেখলাম তোমরা সেই তথ্যগুলি দেখবে না। বরং তোমাদের জন্য আবার ভিন্ন তথ্য আসবে। ঠিক আছে? প্রত্যেকটি ইউজারের জন্য আলাদা, আলাদা তথ্য আসবে। আর স্ট্যাটিক ওয়েবসাইটে হচ্ছে সব ইউজাররা একই তথ্য দেখবে। ঠিক আছে? এরপরে হচ্ছে আরেকটি বিষয় হচ্ছে আরেকটি বিষয় হচ্ছে ডাইনামিক ওয়েবসাইটে, সেটা হচ্ছে সময়ের সাথে সাথে, হ্যাঁ? যেমন আমি বলেছিলাম যে আমরা যদি লাইভ স্কোর যে ওয়েবসাইট গুলি আছে, লাইভ স্কোর আমাদেরকে দেখায়, হ্যাঁ? লাইভ স্কোর আমরা দেখতে পাই যে সেগুলো ওয়েবসাইটে দেখো। এইমাত্র দেখলাম কি 5 ওভারে 20 রানে 1 উইকেট। একটু পরে দেখলাম 10 ওভারে 30 রানে 2 উইকেট। চেঞ্জ হয়ে গেল খুব দ্রুত। সময়ের সাথে সাথে ডেটা পরিবর্তন হচ্ছে। সময় যাচ্ছে, তথ্যের পরিবর্তন হচ্ছে। ইউটিউব, সময় যাচ্ছে, নতুন নতুন ভিডিও আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে? এই হচ্ছে আমাদের ডায়নামিক ওয়েবসাইট। আর এখন তোমরা আমাকে একটু বলো, যেখানে আমি যে বললাম ডায়নামিক ওয়েবসাইটে তথ্য দুই ভাবে পরিবর্তন ঘটে। একটা হচ্ছে ব্যবহারকারী সাপেক্ষে, আরেকটা হচ্ছে সময় সাপেক্ষে। তাহলে ব্যবহারকারী সাপেক্ষে তথ্যের পরিবর্তন হয় এরকম একটি ওয়েবসাইটের নাম বলতে পারবে তোমরা? এরকম একটি ওয়েবসাইটের নাম বলতে পারবে? কে বলতে পারবে? কে বলতে পারবে? বলো আমাকে একজন। ডায়নামিক ওয়েবসাইটের একটা উদাহরণ বলবেন স্যার? হ্যাঁ, অবশ্যই বলবো। ডায়নামিক ওয়েবস ওনার ঘুম পাইছে তাই চলে যাবে। আচ্ছা, ঠিক আছে, দুষ্টামি করবে না। বলো। আমি তো অবশ্যই বলবো তোমাদেরকে। তোমরা কে বলতে পারবে? ফেসবুক। হ্যাঁ, ফেসবুক হচ্ছে একটি ডায়নামিক ওয়েবসাইট। ব্যবহারকারী সাপেক্ষে হচ্ছে ফেসবুকের তথ্য প্রতিনিয়ত পরিবর্তন হয়। আমি যেটা বললাম যে আমি যদি facebook.com এ প্রবেশ করি, আমি দেখবো এক ধরনের তথ্য। তুমি একই ইউআরএল এ প্রবেশ করবে, একই ডোমেইন নেমে প্রবেশ করবে, একই ওয়েবসাইটে তুমি প্রবেশ করবে facebook.com, কিন্তু তুমি ভিন্ন তথ্য দেখতে পাবে। ঠিক আছে? তুমি ভিন্ন তথ্য দেখতে পাবে, আমি ভিন্ন তথ্য দেখবো। আরেকজন, পৃথিবীর প্রত্যেকটি মানুষ যদি facebook.com এ ঢুকে, একই নাম কিন্তু, হ্যাঁ, একই ঠিকানা facebook.com, কিন্তু সবাই ভিন্ন ভিন্ন তথ্য দেখবে, একরকম দেখবে না। সেটা হচ্ছে একটি ডায়নামিক ওয়েবসাইট। তো ডায়নামিক ওয়েবসাইট গুলিতে মূলত দেখবে যে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশনের সিস্টেম থাকে। ঠিক আছে? যেখানে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি, আমরা রেজিস্ট্রেশনের মাধ্যমে অ্যাকাউন্ট তৈরি করতে পারি এবং সেখানে আমরা কি করতে পারি? লগ ইন করতে পারি। লগ ইন। স্ট্যাটিক ওয়েবসাইটে এই জিনিসটি হয় না। রেজিস্ট্রেশনের প্রয়োজন পড়ে না, লগ ইন করার প্রয়োজন পড়ে না, কেননা সবাই একই তথ্য দেখে। এই জন্য কি স্ট্যাটিক ওয়েবসাইটে সেটার প্রয়োজন হয় না। ঠিক আছে? ইউটিউব, ইনস্টাগ্রাম, ওকে গুড। আরেকটা হচ্ছে সময়ের সাথে সাথে তথ্যের পরিবর্তন হয়। সময়ের সাথে সাথে তথ্যের পরিবর্তন আমাদের যেমন আমরা অ্যাকাউন্ট করি না, ওই যে লাইভ স্কোর, একজন বললো ইএসপিএন ক্রিক ইনফো হতে পারে। cricinfo.com এ তুমি যদি ঢুকো, তাহলে তুমি প্রবেশ করলে যা দেখবে, আমি প্রবেশ করলে তাই দেখবো। পৃথিবীর প্রত্যেকেই যদি একই সাথে cricinfo.com এ প্রবেশ করে, সবাই কিন্তু একই তথ্য দেখবে। তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্য হচ্ছে সেই তথ্যগুলি কিন্তু সময়ের সাথে সাথে আপডেট হচ্ছে। সময় যত যাচ্ছে তথ্যের কি হচ্ছে? আপডেট হচ্ছে। এই জন্য ক্রিক ইনফো একটা কি হবে? ডায়নামিক ওয়েবসাইট হবে। বোঝা গেছে? ক্রিক ইনফো ডায়নামিক ওয়েবসাইট হবে। যদিও আমরা প্রত্যেকে একই জিনিস দেখি, তুমি যে স্কোরটি দেখবে আমি কিন্তু সেম স্কোরই দেখবো, কিন্তু সেখানে প্রতিনিয়ত তথ্য পরিবর্তন হচ্ছে। ওকে, সবাই বুঝতে পেরেছো? দুইটা বিষয়, একটা হচ্ছে ব্যবহারকারী সাপেক্ষে, আরেকটা হচ্ছে সময় সাপেক্ষে তথ্যের পরিবর্তন হয়। ঠিক আছে? আচ্ছা, স্ট্যাটিক ওয়েবসাইটের উদাহরণ আসলে আহ, বলতে পারি, কিন্তু সমস্যা হচ্ছে যে স্ট্যাটিক ওয়েবসাইট এখন পৃথিবীতে খুব কম ইউজ হয়। আমরা যত ওয়েবসাইটই ব্যবহার করি এখন সব কিন্তু ডায়নামিক ওয়েবসাইট। আমরা দেখি ই কমার্স সাইটগুলি, অনলাইনে কেনা বেচা, প্রতিনিয়ত তথ্য আপডেট হচ্ছে। ঠিক আছে? এই নতুন নতুন প্রোডাক্ট আসতেছে। স্ট্যাটিক ওয়েবসাইট আমাদের মানে পরিচিত, আমরা ব্যবহার করি এরকম কোন স্ট্যাটিক ওয়েবসাইট আসলে
খুঁজে পাওয়া মুশকিল, যেগুলি আমরা প্রতিনিয়ত ইউজ করি বা আমাদের মধ্যে পরিচিত, এরকম স্ট্যাটিক ওয়েবসাইট হচ্ছে খুবই পাওয়াটা কি কষ্টকর। এরকম খুঁজে পাওয়া যাবে না। এরপরেও তোমরা গুগল করে দেখতে পারো, সার্চ ইঞ্জিনে তোমরা দেখতে পারো যে স্ট্যাটিক ওয়েবসাইটের কিছু নাম রয়েছে কিনা। আমি তোমাদেরকে এই বিষয়টি বলব না। তোমরা হচ্ছে হ্যান্ড নোট যখন করবে, হ্যান্ড নোটে আমি তো ডায়নামিক ওয়েবসাইটের নাম বলেই দিলাম বা তোমরাও বলেছো। স্ট্যাটিক ওয়েবসাইটের নাম তোমরা প্রত্যেকে ৩টি ৩টি স্ট্যাটিক ওয়েবসাইটের নাম হ্যান্ড নোটে তোমরা লিখবে। ঠিক আছে? আমি দেখব যে তোমরা কারা, কারা স্ট্যাটিক ওয়েবসাইটের নাম লিখতে পারো। কারা স্ট্যাটিক ওয়েবসাইটের নাম তোমরা খুঁজে বের করতে পারো। সেটা তোমাদের বাড়ির কাজ রইলো, হোমওয়ার্ক রইলো। তোমরা হ্যান্ড নোটে সেটা লিখবে। ঠিক আছে? তাহলে এখন আমরা দেখব আমাদের সর্বশেষ বিষয়, সেটি হচ্ছে স্ট্যাটিক এবং ডায়নামিক ওয়েবসাইটের পার্থক্য। তোমরা এই টেবিলটি লক্ষ্য করো। টেবিলটিতে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে স্ট্যাটিক ওয়েবসাইটে নির্দিষ্ট সংখ্যক পেজ থাকে এবং নির্দিষ্ট কন্টেন্ট নিয়ে তৈরি হয়। ঠিক আছে? স্ট্যাটিক ওয়েবসাইটে খুবই নির্দিষ্ট কিছু পেজ থাকবে, নির্দিষ্ট কন্টেন্ট থাকবে, যেগুলি চেঞ্জ হয় না, পরিবর্তন হয় না, আপডেট হয় না। কিন্তু ডায়নামিক ওয়েবসাইটে কি হয়, ডায়নামিক ভাবে নতুন নতুন পেজ তৈরি হতে পারে। যেমন ফেসবুকে তুমি চাইলে তুমি অনেক অসংখ্য পেজ তুমি তৈরি করতে পারো। ঠিক আছে? ফেসবুকে তুমি চাইলে অসংখ্য পেজ তৈরি করতে পারো, এবং কি কন্টেন্টও ডায়নামিক ভাবে তৈরি হবে। ইউটিউবে তুমি চাইলে কি করতে পারো, নতুন নতুন কন্টেন্ট তুমি ওখানে আপলোড করতে পারো, তৈরি করতে পারো। ঠিক আছে? এটা হলো একটা। দ্বিতীয় পার্থক্য হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট দ্রুত লোড হয়। দ্রুত লোড এই কারণে হয় যেহেতু সেখানে পেজ সংখ্যা হচ্ছে নির্দিষ্ট এবং কন্টেন্ট গুলিও নির্দিষ্ট, তাই খুব দ্রুত আমরা কি করতে পারি, ওয়েবসাইটটা আমরা লোড করতে পারি। ঠিক আছে? আর ডায়নামিক ওয়েবসাইটে যেহেতু আমাদের কন্টেন্ট গুলি ডায়নামিক ভাবে আহ, তৈরি হয়। ঠিক আছে? ডায়নামিক ভাবে আমাদের পেজগুলি তৈরি হয়, এবং এখানে আরেকটি বিষয় রয়েছে, সেটা হচ্ছে ডেটাবেজের সাথে কানেকশন থাকে, এই জন্য একটু স্লো হয়, লোড হতে একটু টাইম লাগে। স্ট্যাটিক ওয়েবসাইটে ডেটাবেজের সাথে কোনো কানেকশন থাকে না, ডেটাবেজের কোনো প্রয়োজনই পড়ে না, এই জন্য সেটা দ্রুত লোড হয়। আর ডায়নামিক ওয়েবসাইটে ডেটাবেজের সাথে কানেকশন থাকার কারণে সে ডেটাবেস থেকে কি করে, ডেটাগুলি নিয়ে আসে, ডেটাবেস থেকে ডেটাগুলি নিয়ে আসতে একটু সময় লাগে। তো এখানে ডেটাবেসের কানেকশনের প্রয়োজন হয় না, তোমরা দেখতে পাচ্ছ স্ট্যাটিক ওয়েবসাইটে। আর ডায়নামিক ওয়েবসাইটে তোমরা দেখতে পাচ্ছ ডেটাবেস কানেকশনের প্রয়োজন হয়। এখন বিষয় হলো যে কেন ডেটাবেসের প্রয়োজন হয়, তাই না? এটা একটা প্রশ্ন জাগতে পারে তোমাদের, ডেটাবেস ডেটাবেস কি, সেটা তোমাদের মনে প্রশ্ন অবশ্যই জাগতে পারে। কিন্তু ডেটাবেস হচ্ছে আহ, তথ্যের সমাবেশ। ঠিক আছে? এই বিষয়ে তোমাদের আইসিটি তে একটি অধ্যায় রয়েছে, অধ্যায় 6 তোমরা পড়বে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। ঠিক আছে? তো সেখানে তোমরা বিস্তারিত জানতে পারবে এই বিষয়ে। আমি এতটুকু বলি যে আমি একটি উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে। তুমি ফেসবুকে একটি নতুন অ্যাকাউন্ট খুলবে, সেখানে তোমার নাম, তোমার ইমেল নাম্বার, মোবাইল নাম্বার সবকিছু তুমি দিয়েছো, দিয়ে তুমি রেজিস্ট্রেশন করেছো। রেজিস্ট্রেশন করার পরে তুমি সেখানে তোমার প্রোফাইল পিকচার আপলোড করেছো, বিভিন্ন ছবি তুমি পিকচার আপলোড করেছো, ভিডিও আপলোড করেছো, বিভিন্ন পোস্ট তুমি লিখেছো। এরপরে ফেসবুক আবার কি করে, এখন মেমোরি একটা অপশন আছে, তাই না, একটা ফিচার, যে তুমি 1 বছর আগে, 2 বছর আগে তুমি কি পোস্ট করেছিলে সেটা আবার তোমাকে দেখায়, শো করে। ঠিক আছে? তুমি সেটা রিপোস্ট করতে পারবে, যে তোমাকে বলবে যে আপনি 1 বছর আগে এই পোস্টটি করেছিলেন, এই পোস্টটি কি আপনি আবার শেয়ার করতে চান। এখন প্রশ্ন হলো, এই যে তুমি তোমার নাম ঠিকানা দিয়ে রেজিস্ট্রেশন করলে, তুমি বিভিন্ন ইমেজ গুলি তুমি যে ওখানে আপলোড করছো, এই কন্টেন্ট গুলি বা এই ফাইল গুলি আসলে কোথায় থাকে, কোথায় রাখা হয়? কোথাও না কোথাও কিন্তু এই ফাইলগুলি সংরক্ষণ করে রাখা হয়, সেভ করে রাখা হয়। তথ্যগুলি, তোমার নাম ঠিকানা, এরকম তোমার মতো আরো হাজারো লক্ষ কোটি ইউজার আছে যারা ফেসবুক ইউজ করে, ইউটিউব ইউজ করে। তো তাদের প্রত্যেকের এত এত তথ্য, অসংখ্য তথ্য, এগুলি কোথায় রাখা হয়? এগুলি রাখা হয় হচ্ছে ডেটাবেজে। ডেটাবেজ শব্দের অর্থ হচ্ছে তথ্যের ঘাঁটি, তথ্যের সমাবেশ, যেখানে অনেকগুলি তথ্য আমরা একসাথে জমা করে রাখি, সেটা হচ্ছে ডেটাবেজ। তোমরা বিস্তারিত পড়বে অধ্যায় 6-এ। তো এখানে স্ট্যাটিক ওয়েবসাইটে ডেটাবেজের প্রয়োজন এই জন্যই হয় না, কারণ এখানে ইউজারের কোনো কাজ নেই, ইউজার কিছুই করতে পারে। ঠিক আছে? কিন্তু ডাইনামিক ওয়েবসাইটে আমাদের ডেটাবেজের প্রয়োজন এই জন্য পড়ে যে নতুন নতুন ইউজার রেজিস্ট্রেশন করবে, তাদের তথ্যগুলি আমাদের সেভ করে রাখতে হয়, এই জন্য আমাদের ডেটাবেজের প্রয়োজন। ডেটাবেজের মধ্যে আমরা কি করি, প্রত্যেকটি ইউজারের তথ্যগুলি সেভ করে রাখি। যখন তুমি তোমার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করো, সে কি করে, ডেটাবেজের মধ্যে তোমার আইডি পাসওয়ার্ড সবকিছু ওখানে দেওয়া আছে, তোমার আইডি পাসওয়ার্ড ম্যাচ করা হয়। তোমার আইডি পাসওয়ার্ড ম্যাচ করে শুধু তোমার ডেটাগুলি তোমাকে দেখানো হয়, অন্যের ডেটা তোমাকে দেখানো হয় না, অন্যজনের ডেটা তুমি দেখতে পারবে না। শুধু তুমি যে সকল ডেটা দেখার, প্রদর্শন করা তোমার পারমিশন দেওয়া আছে, শুধু সেইগুলি তুমি দেখতে পারবে। এটা ডেটাবেজের কারণে সম্ভব। ডেটাবেজে আমরা কি করি, সব তথ্য সেভ করে রাখি। আর ওই যে আইডি পাসওয়ার্ড দিয়ে হচ্ছে আমরা যে সকল তথ্য দেখার অনুমতি আমাদের রয়েছে, শুধু সেগুলি আমরা দেখতে পাই, অন্যগুলি আমরা দেখতে পাই না।
এ পর্যন্ত ক্লিয়ার? এ পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা, অনলাইন বাংলা pdf.wordpress. একজন একটা স্ট্যাটিক ওয়েবসাইটের ঠিকানা দিয়েছে। হ্যাঁ, স্ট্যাটিক ওয়েবসাইট মূলত হচ্ছে ওয়ার্ডপ্রেসে করা হয়, ব্লগ আকারে থাকে, ঠিক আছে? ব্লগেও কিন্তু ক্রমাগত আপডেট হয় তথ্য। ব্লগেও ক্রমাগত তথ্য আপডেট হয়। হ্যাঁ? আ তাই স্ট্যাটিক ওয়েবসাইট খুঁজে পাওয়া একটু মুশকিল। আমি চেক করব। তোমরা আমাকে বলবে, তোমরা লিংক দিয়ে দিবে, সমস্যা নাই। ডেটাবেস মানে হচ্ছে তথ্য ভান্ডার বা তথ্যের ঘাঁটি বা তথ্যের সমাবেশ। ঠিক আছে? যেখানে সব ইউজারের তথ্যগুলি রাখি। তাহলে এ পর্যন্ত ক্লিয়ার। এরপরে আসো, স্ট্যাটিক ওয়েবসাইট তুলনামূলক বেশি নিরাপদ। নিরাপদ এইজন্য যে এখানে ডেটাবেসের ব্যবহার হয় না এবং ইউজারের কোনো আইডি পাসওয়ার্ড ইউজার রেজিস্ট্রেশন করতে হয় না ইউজারের। আমাদের ব্যবহারকারীদের কি করতে হয় না? রেজিস্ট্রেশন করতে হয় না। তাই এটা নিরাপদ। কিন্তু ডায়নামিক ওয়েবসাইট হচ্ছে কম নিরাপদ এইজন্য যে ডেটাবেস ব্যবহার করা হয়, ডেটাবেস হ্যাক হয়ে যেতে পারে। এরপরে এখানে ইউজাররা আইডি পাসওয়ার্ড রেজিস্ট্রেশন করে, তাই না? তাদের আইডি পাসওয়ার্ড থাকে। আইডি পাসওয়ার্ডও হ্যাক হয়ে যেতে পারে। হ্যাঁ? তখন কি হতে পারে? ব্যক্তিগত তথ্য অন্য কেউ চুরি করতে পারে। ব্যক্তিগত তথ্য অন্যের হাতে চলে যেতে পারে। এজন্য ডায়নামিক ওয়েবসাইট একটু কম নিরাপদ। স্ট্যাটিক ওয়েবসাইট নিরাপদ একটু বেশি। আচ্ছা, স্ট্যাটিক ওয়েবসাইট হচ্ছে সরাসরি রান করে। ঠিক আছে? স্ট্যাটিক ওয়েবসাইট আমাদের শুধু HTML থাকলে আমরা একটা স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করতে পারি। HTML, CSS দিয়ে আমরা একটা স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করতে পারি। অনলি HTML দিয়ে। আমরা তো HTML দিয়ে দেখবোই যে কিভাবে আমরা ওয়েব পেজ তৈরি করব। তো HTML দিয়ে আমরা ওয়েব পেজ তৈরি করে ফেলতে পারি, একটা স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারি। কিন্তু ডায়নামিক ওয়েবসাইটে যেহেতু ডেটাবেসের কানেকশনের প্রয়োজন হয়, তো সেখানে আমরা কি করি? সেখানে আমাদের আবার ডেটাবেসের সাথে কানেকশন দেওয়ার জন্য আমাদের আলাদা একটা কি লাগে? অ্যাপ্লিকেশন ল্যাঙ্গুয়েজ লাগে। PHP, ASP, .NET, JSP ইত্যাদি এগুলি হচ্ছে ল্যাঙ্গুয়েজ, অ্যাপ্লিকেশন ল্যাঙ্গুয়েজ। ডেটাবেসের সাথে আমাদের ওয়েবসাইটের কানেকশন করার জন্য আমাদের এই আলাদা অ্যাপ্লিকেশন ল্যাঙ্গুয়েজের প্রয়োজন হয়। বুঝা গেছে? এরপরে স্ট্যাটিক ওয়েবসাইটে যেহেতু ডেটাবেসের প্রয়োজন নাই, তাই ডেভেলপ করা সহজ, খরচও কম। আর ডায়নামিক ওয়েবসাইট হচ্ছে ডেভেলপ করা কঠিন এবং ব্যয়বহুল। যেহেতু ডেটাবেসের ব্যবহার রয়েছে, তাই ডেভেলপ করা একটু কঠিন, আবার খরচও বেশি। আচ্ছা, স্ট্যাটিক ওয়েবসাইটে যদি আমরা পরিবর্তন করতে চাই, তাহলে পুরো ওয়েবসাইটের কাঠামোটি আমরা পরিবর্তন করব এবং পুনরায় আমাদের সার্ভারে আপলোড করব। পুনরায় আবার সার্ভারে, পুরো ওয়েবসাইটটি আবার সার্ভারে আপলোড করতে হয়। যেমন একটা বিল্ডিং, একটা বিল্ডিং হচ্ছে আমার যদি একতলায় ফাউন্ডেশন দেওয়া থাকে, তখন আমি যদি ২ তলা করতে চাই, তখন পুরো বিল্ডিংটিকে আমার ভেঙে আবার নতুন করে ফাউন্ডেশন দিয়ে আবার বিল্ডিংটি করতে হবে। পুরো বিল্ডিং ভেঙে নতুন করে ফাউন্ডেশন দিয়ে আবার করতে হবে। এটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট। চেঞ্জ করলে পুরো ওয়েবসাইটটা চেঞ্জ করে আবার পুনরায় আমার সার্ভারে আপলোড করতে হবে। ডায়নামিক ওয়েবসাইটে হচ্ছে সার্ভার অ্যাপ্লিকেশন ব্যবহার করার কারণে কনটেন্ট আমার কি করতে হয়? স্থায়ীভাবে পরিবর্তন, স্থায়ীভাবে আমার ওয়েবসাইটে কোনো চেঞ্জ করতে হয় না। বরং আমরা কি করতে পারবো? বারবার আমরা ডেটাগুলি আপডেট করতে পারবো এবং আমাদের সার্ভারে নতুন করে আপলোড করার প্রয়োজন নেই। অর্থাৎ এটা হচ্ছে, এটার উদাহরণ হচ্ছে একটা বিল্ডিং এর উপর আরেকটা বিল্ডিং। একটা বিল্ডিং এর উপর আরেকটা বিল্ডিং আমি তৈরি করব। আমার পুরো বিল্ডিংটি আমার ভাঙতে হবে না। পুরো বিল্ডিং ভেঙে নতুন করে বিল্ডিং তৈরি করার দরকার নেই। বরং একটা বিল্ডিং এর উপরে আমি আরেকটা বিল্ডিং, একটা ফ্লোরের উপর আমি আরেকটা ফ্লোর এভাবে তৈরি করতে পারবো। সমস্যা নেই। কিন্তু স্ট্যাটিক ওয়েবসাইট হচ্ছে আমার পুরো বিল্ডিং ভেঙে আমার নতুন করে বিল্ডিং তৈরি করতে হয়। বুঝা গেছে? অর্থাৎ নতুন করে সার্ভারে আপলোড করতে হয়। তাহলে আজকে আলোচনা এ পর্যন্তই ছিল। আজকে আলোচনা এ পর্যন্তই। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজানও হয়ে গিয়েছে। মাগরিবের নামাজে আমরা যাব ইনশাআল্লাহ। তার আগে আমি প্রশ্নগুলি নিয়ে একটু আলোচনা করব সংক্ষেপে। অল্প কিছুক্ষণ আমি প্রশ্ন নিয়ে আলোচনা করব। ঠিক আছে? এ পর্যন্ত আশা করি সবাই তৈরি। সবাই বুঝতে পেরেছে এ পর্যন্ত আশা করি। তাহলে চলো আমরা প্রশ্ন নিয়ে একটু আলোচনা করি। তাহলে জ্ঞানমূলক প্রশ্নে আমাদের থাকতে পারে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কি, ইউআরএল কাকে বলে, ওয়েব ব্রাউজার কাকে বলে, সার্চ ইঞ্জিন কি, ওয়েব পোর্টাল কি। ঠিক আছে? এরপরে ওয়েব প্রোটোকল বলতে কি বুঝো, স্ট্যাটিক ওয়েবসাইট কাকে বলে, ডায়নামিক ওয়েবসাইট কাকে বলে, এগুলি হচ্ছে আমাদের জ্ঞানমূলক প্রশ্নে আসতে পারে, জ্ঞানমূলক অংশে। এবং অনুধাবনমূলক প্রশ্নের জন্য দেখি আমরা কি কি আমাদের থাকতে পারে। অনুধাবনমূলক প্রশ্নে তোমরা দেখতে পাচ্ছ উদাহরণের সাহায্যে ইউআরএল কি তা ব্যাখ্যা করো। খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। উদাহরণের সাহায্যে ইউআরএল কি তা ব্যাখ্যা করো। ওয়েব পেজের সাথে ওয়েব ব্রাউজারের সম্পর্ক আলোচনা করো। ওয়েব ব্রাউজার ছাড়া আমরা ওয়েব পেজ প্রদর্শন করতে পারবো না, সেটা তোমরা তুলে ধরবে, ব্যাখ্যা করবে। ওয়েব পেজের সংজ্ঞা দিবে, ওয়েব ব্রাউজারের সংজ্ঞাও দিবে। তারপর তোমরা বর্ণনা করবে যে আমরা ওয়েব ব্রাউজার ছাড়া ওয়েব পেজে কি করতে পারবো না, ভিজিট করতে পারবো না। একটু ব্যাখ্যা করতে হবে ২ নাম্বারের জন্য।
এরপর ইন্টারনেট ব্যবহারকারীদের সুবিধার্থে সার্চ ইঞ্জিন অপরিসীম ভূমিকা পালন করেছে, ব্যাখ্যা করো। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এবং তোমরা সবাই জানো যে বর্তমানে আমরা যারা ইন্টারনেট ব্যবহার করি, আমাদের জন্য যে সার্চ ইঞ্জিন যে একটি আহ, আহ, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, সেটা তো তোমার বলার অপেক্ষা রাখে না। এটা সুন্দর করে তোমরা ব্যাখ্যা করবে। এরপরে হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট এবং ডাইনামিক ওয়েবসাইটের মধ্যে কোনটি উত্তম, সেটি তোমরা ব্যাখ্যা করবে যুক্তি দিয়ে। ঠিক আছে, এই প্রশ্নটি কয়েকভাবে আসতে পারে, তো যে কয়েকভাবে আসতে পারে সেগুলি আমি দিয়ে দিয়েছি। এই একই প্রশ্ন স্ট্যাটিক ওয়েবসাইট এর তুলনায় ডাইনামিক ওয়েবসাইট উত্তম, ব্যাখ্যা করো। এটাও আসতে পারে, অথবা এভাবে আসতে পারে স্ট্যাটিক ওয়েবসাইট এবং ডাইনামিক ওয়েবসাইটের পার্থক্যগুলি কি কি। এরপর আসতে পারে স্ট্যাটিক ওয়েবসাইট এবং ডাইনামিক ওয়েবসাইটের সুবিধা অসুবিধাগুলি কি কি। সবগুলি একই উত্তর হবে, সবগুলি একই প্রশ্ন, কিন্তু কয়েকভাবে উপস্থাপন করা যেতে পারে। তাহলে আমি আশা করি আজকের ক্লাসটি তোমরা উপভোগ করেছো, এবং আজকে যে পড়াগুলি আমরা আলোচনা করলাম তোমরা সহজেই বুঝতে পেরেছো। আমি সবাইকে ধন্যবাদ দিয়ে আমি শেষ করব। কারো যদি কোনো প্রশ্ন থাকে 2 মিনিটে তোমরা প্রশ্ন করতে পারো, আমি 2 মিনিট সময় দিব। আমি 2 মিনিট তোমাদেরকে সময় দিচ্ছি, যদি কোনো প্রশ্ন থাকে। হ্যাঁ, আজান দিচ্ছে, আমিও নামাজ পড়বো। আহ, আজান হচ্ছে এখনো। স্ট্যাটিক ওয়েবসাইট উইকিপিডিয়া একজন বলছে। আচ্ছা, উইকিপিডিয়া কিন্তু মূলত স্ট্যাটিক না, যদিও মনে হয় যে হ্যাঁ উইকিপিডিয়া তো স্ট্যাটিক, কারণ আহ, আমরা প্রত্যেকেই যদি উইকিপিডিয়ার কোন একটি পেজে প্রবেশ করি তাহলে সবাই একই তথ্য দেখতে পাই। পাশাপাশি 1 মাস পরেও যদি আমরা ওই উইকিপিডিয়াতে ঢুকি তাহলে সেটা কি, সেটা হচ্ছে চেঞ্জ হয় না। তাহলে বৈশিষ্ট্য অনুযায়ী উইকিপিডিয়া একটা স্ট্যাটিক ওয়েবসাইটের মধ্যেই পড়ে, কিন্তু আসলে না। উইকিপিডিয়া হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট, কারণ উইকিপিডিয়াতে তুমি রেজিস্ট্রেশন করতে পারবে, উইকিপিডিয়া তুমি অ্যাকাউন্ট খুলতে পারবে, তুমি নিজে উইকিপিডিয়াতে কোনো ওয়েব পেজ তৈরি করতে পারবে, তুমি নিজে কোনো একটি টপিকের উপরে কিন্তু লিখতে পারবে। ঠিক আছে, অর্থাৎ হয়তো একটা পেজ আপডেট হচ্ছে না, কিন্তু নতুন নতুন পেজ কিন্তু তৈরি হচ্ছে। একটা পেজ হয়তো প্রতিনিয়ত আপডেট হচ্ছে না, একটা নির্দিষ্ট কন্টেন্ট আপডেট হচ্ছে না, কিন্তু তুমি চাইলে নতুন নতুন কন্টেন্ট প্রতিদিন তুমি তৈরি করতে পারবে। ঠিক আছে, ডাইনামিক্যালি তোমার পুরো সার্ভারের মধ্যে আবার পুরো ওয়েবসাইটে আপলোড করতে হয় না উইকিপিডিয়া। এই জন্য উইকিপিডিয়া ডাইনামিক ওয়েবসাইটই হবে, ঠিক আছে, স্ট্যাটিক না। হ্যান্ড নোট সাবমিট করবে এই গ্রুপেই, এইচএসসি ক্লাসরুম গ্রুপেই, এইচএসসি ক্লাসরুম সায়েন্স গ্রুপে হ্যান্ড নোট সাবমিট করবে। তবে টপিক দিয়ে দিবে হচ্ছে এইচটিএমএল ফ্রি ক্লাস। এইচটিএমএল ফ্রি ক্লাস নামে একটি টপিক রয়েছে, সেই টপিকের আন্ডারে তোমরা পোস্টটি করবে। ঠিক আছে, তোমাদের আইমান ভাইয়া সব বলে দিবে, আমি ওকে বলে দিব যে যাতে হ্যান্ড নোট সাবমিট করার বিষয়ে তোমাদেরকে বিস্তারিত জানিয়ে দেয় একটি পোস্ট দিয়ে। এইচএসসি ক্লাসরুম সায়েন্স এই গ্রুপেই বলে বলে দেওয়া হবে, এবং পরবর্তী ক্লাসগুলিতে সবাই উপস্থিত থাকার চেষ্টা করবে। সবাই উপস্থিত থাকবে এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে। যারা নিয়মিত হ্যান্ড নোট করবে, যারা নিয়মিত ক্লাসে উপস্থিত থাকবে, তাদের সাথে আমি কনফারেন্স ক্লাস করব তাদের সাথে, যারা নিয়মিত ক্লাসে অংশগ্রহণ করবে। এই জন্য কনফারেন্স ক্লাস তো অল্প কয়েকজন মানুষ নিয়ে করে লাভ নেই। মিনিমাম 100+ যদি হয়, 100 জন যদি হয়, সেঞ্চুরি যদি হয়, 100 জন যদি নিয়মিত ক্লাসে অংশগ্রহণ করে, 100 জন যদি নিয়মিত হ্যান্ড নোট তৈরি করে, তাহলেই আমি কনফারেন্স ক্লাসে আসবো। নইলে অল্প মানুষ নিয়ে তো আমরা কনফারেন্স ক্লাস তৈরি করে তো কি ফায়দা হবে বলো, অল্প মানুষ যদি থাকে। তাহলে আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এক্সাম দুইটা হবে, একটা সিকিউ একটা এমসিকিউ। ঠিক আছে, একটা এমসিকিউ হবে, একটা সিকিউ হবে। তাহলে নামাজের সময় হয়ে যাচ্ছে, তাহলে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। এতক্ষণ আমি এমএসএফ এর পক্ষ থেকে তোমাদের সাথে ছিলাম। আমি মোহাম্মদ আশিকুর রহমান, প্রভাষক, আইসিটি বিভাগ, নয়াবাজার কলেজ, ঢাকা। এমএসএফ এর পক্ষ থেকে আমি তোমাদের জন্য অধ্যায় 4 ওয়েব ডিজাইন পরিচিত এইচটিএমএল থেকে একটি ফ্রি কোর্সের আয়োজন করেছি, যেখানে 8টি ক্লাস এবং 2টি ক্লাস টেস্ট থাকবে। এবং এই ক্লাসগুলিতে যারা নিয়মিত অংশগ্রহণ করবে, ক্লাস টেস্টগুলিতে যারা ভালো ফলাফল অর্জন করবে, তাদের নিয়ে আমি একটি কনফারেন্স ক্লাসে উপস্থিত হব এরপরে আবার। তো আমি আশা করব তোমরা প্রত্যেকটি ক্লাস তোমরা মনোযোগ সহকারে ক্লাসগুলিতে অংশগ্রহণ করবে, উৎসাহের সাথে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে। সেই আশা ব্যক্ত করে আমি আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।